শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদী ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমাকে দেখা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। সোহেলি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনিন্দ বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আরিফ বলেছেন হ্যালো। আঞ্জু, ঠিক আছে। মুন্নি, থ্যাংক ইউ। মুন্নি বলেছে সব কিছু ঠিক আছে। তো আজকের যে বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের আলোচ্য বিষয় আজকে হচ্ছে কারক। তো সেই কারক নিয়ে আলোচনা করব। কারক নিয়ে আলোচনা করার আগে আপনাদের একটা জিনিস একটু করে দিই। আজকে মনে হয় আপনারা একটি পরীক্ষা ছিল লাইভ এমসিকিউর। সেটি আমি বলেছিলাম আগের ক্লাসে যে কিছু টপিক বাকি আছে, যেমন ক্রিয়ার ভাব এবং ক্রিয়া ক্রিয়ার কাল, জ্যোতির চিহ্ন, এই কয়টা টপিক বাকি আছে। এই কয়টা টপিক পড়ানোর পরে সেটি হয়তো 1 তারিখে পড়ায় দেবো আপনাদের। পড়ানোর পরে আপনাদের পরীক্ষাটা হবে। তারপর তো আমাদের ছন্দ অলঙ্কারের ক্লাস রয়েছে এবং শেষে আমাদের ক্লাস রয়েছে 9-10-এর নতুন ব্যাকরণ এবং বর্তমান পুরনো ব্যাকরণ, এইগুলো নিয়ে নতুন ব্যাকরণে কী আছে, বেশি কী আছে বা কোনটুকু পড়তে হবে না হবে না, সেই বিষয়ে একটা ক্লাস নেওয়া হবে। তারপরে আপনারা রিকোয়েস্ট করেছেন অনেকেই সাহিত্যের ক্লাস যেন কন্টিনিউ করি, সেটি কন্টিনিউ করা হবে। তবে আপনাদের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি এই কারণে, এই নভেম্বর মাসটা, কারণ হলো নভেম্বর মাসে যে বাংলা ব্যাকরণ বই যেটি আনার কথা, সেটি নিয়ে আরও অনেক বেশি কাজ করা শুরু করেছে। তো সেটি নিয়ে আমি পুরো নভেম্বর মাস খুব ব্যস্ততার মধ্যে যাবে। তারপরেও আমরা ক্লাস শুরু করবো আর কি, খুব যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করব সাহিত্যের ওপর। তো সবাই সম্ভবত জয়েন করেছেন অলরেডি। কয়জন জয়েন করেছে, আমরা ক্লাস শুরু করে দিতে পারি। হ্যাঁ, ইংরেজি ক্লাস হবে, সব ক্লাসই হবে। ইংরেজি ক্লাস হবে, আইসিটি ক্লাস হবে, বাংলাদেশ ক্লাস হবে, আন্তর্জাতিক ক্লাস হবে, সব ক্লাস হবে। লাইভ এমসিকিউ পর্যায়ক্রমে সব সাবজেক্টেরই ক্লাস হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইংলিশ উইজার্ড আছে, তারপর ম্যাথ মাস্টার আছে, বাংলা ভিত চলছে, এবং আপনাদের সায়েন্স এবং আইসিটির জন্য শুরু হবে, খুব কয়েকদিনের মধ্যে শুরু হবে। আস্তে আস্তে সবই শুরু হবে। এক কথা হচ্ছে লাইভ এমসিকিউ এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে, এখানে আপনি পড়তে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, এখানে রিটেনের প্রস্তুতি নিতে পারবেন। ইভেন আপনারা যারা পাস করবেন, রিটেনে পাস করবেন, প্রয়োজনে তাদের জন্য ভাইবার ব্যবস্থাও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, আমরা পড়াশোনা শুরু করি। আজকের বিষয়টা হচ্ছে কারক। হ্যাঁ, কারকটা যদি আমরা ভাঙি, আমরা প্রকৃতি এবং প্রত্যয় যখন পড়েছিলাম, ক্রিযুক নক কারক। তো ক্রি মানে কাজ, নক মানে হচ্ছে সম্পর্ক। তো ক্রিয়ার সাথে যে সম্পর্ক আছে অন্য পদের মানে ক্রিয়ার সাথে সম্পর্কিত যে পদগুলো আছে, সেই সম্পর্কটা নির্ণয় করা হচ্ছে কাজ। নর্মালি বইয়ের মধ্যে যে সংজ্ঞা দেওয়া থাকে যে বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়ার যে সম্পর্কটা থাকে, সেটি হচ্ছে কারক। কিন্তু আমরা এটারে একটু অন্যভাবে পড়ছি। ধরেন কারক শব্দটা হচ্ছে ক্রি যোগ নক মানে হচ্ছে কারক, এটি একটি কৃৎপ্রত্যয়। অর্থাৎ ক্রি মানে কাজ, নক মানে হচ্ছে সম্পর্ক। তাহলে আমরা যে এভাবে বলি যে ক্রিয়ার সাথে সম্পর্কিত না লিখে মানে ক্রিয়ার সাথে সম্পর্কিত পদগুলোকে কারক বলা যায়, এরকম বলতে পারি। ক্রিয়ার সাথে অন্যান্য পদের আমরা ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক, ধরেন আমি এখানে বললাম
আমি ভাত খাই। আমরা জানি একটা বাক্য হচ্ছে একটা বাক্য জন্য অপরিহার্য উপাদান মানে পদ হচ্ছে ক্রিয়া থাকতে হবে। ক্রিয়া ছাড়া কিন্তু বাক্য নরমালি হয় না। তারপরে বাংলা বাক্যে কিছু কিছু শব্দে কিছু কিছু বাক্যে ক্রিয়া উহ্য থাকে। হয় ক্রিয়াটা সাধারণত উহ্য থাকে। তো সে এই যে খায়, এই খায়ের সাথে এই ভাতের কী সম্পর্ক? এই খায়ের সাথে হচ্ছে আমির কী সম্পর্ক? এই খায়ের সাথে আমির কী সম্পর্ক, ভাতের কী সম্পর্ক? সম্পর্ক যদি থাকে তাহলে সেই সম্পর্কটা নির্ণয় করা হচ্ছে কারক। তাহলে ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেটি নির্ণয় করা হচ্ছে কাজ। যে কারণে কারক আমি যখন পড়াচ্ছি, কারক যখন আপনি পড়বেন, তখন একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ক্রিয়াকে আইডেন্টিফাই করতে হবে। কী করতে হবে? ক্রিয়াকে খুঁজে বের করতে হবে। কোনটা হচ্ছে ক্রিয়া, কোনটা হচ্ছে ক্রিয়া, এইটা যে মানে কে কাজটি কার দ্বারা সম্পূর্ণ হচ্ছে, কাজটি কোথা থেকে সম্পূর্ণ হচ্ছে, কাজটি কে করছে বা কাকে করতে হবে, এই বিষয়টি যদি যত বেশি পরিষ্কার আপনার মধ্যে থাকবে তত সহজে আপনি কারকটি ধরতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে একটা ক্রিয়ার মধ্যে, ক্রিয়া মানে হচ্ছে কাজ, ক্রিয়া মানে কি? কাজ। সেই কাজটি কে করছে বা কারা করছে, কিভাবে হচ্ছে, মানে এক কথা হচ্ছে ক্রিয়াটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা কারকটা মোটামুটি কিন্তু বুঝে ফেলবো। কারক অনেক সহজ, মোটামুটি সহজ অন্যান্য থেকে। ধরেন সমাস যেরকম নানান প্রবলেম রয়েছে, সমাসও প্রবলেম রয়েছে না, অনেক প্রকৃতি প্রত্যয় বা অন্যান্য এতে যেরকম প্রবলেম আছে, একটু কঠিন মনে হয়, কিন্তু কারকটি কিন্তু সেরকম কঠিন না। আপনি যদি কারকটা একটু সেন্স খাটালে কারকটা কিন্তু সহজ। ঠিক আছে? ওকে, তো আমরা একটা একটা করে চলে যাচ্ছি। প্রথম হচ্ছে কারক কত প্রকার। 9 10 নতুন ব্যাকরণ বইকে বলছে কারক 6 প্রকার, আগেও 6 প্রকার ছিল, আমরা পড়ছি 6 প্রকার। তবে কারক 9 10 নতুন ব্যাকরণ বই হচ্ছে সম্প্রদান কারক বাদ দিয়েছে, সেখানে যোগ করেছে তারা হচ্ছে সম্বন্ধপত্র যোগ করেছে। তো সম্বন্ধপত্র যে যোগ করেছে সেটাকে বলছে সম্বন্ধ কারক। তো আমরা সম্বন্ধপত্রটাকে এখানে অ্যাড করিনি, তবে শেষে এটা আমরা একটু জেনে নেব। তো কারকটা হচ্ছে 6 প্রকার আমরা জানি, কর্তৃকারক, কর্মকারক, করণ, সম্প্রদান, অপদান এবং অধিকরণ, এগুলো আমরা জানি। তা আমরা নিচের ছোট ছোট লেখা আছে এখানে, নিচের ছোট ছোট প্রশ্ন ব্যবহার করে সহজেই কারক নির্ণয় করা যায়। এই টেকনিকগুলো সমস্ত ইভেন মূল বইগুলোতেও আছে, শুধু গাইডে না, বিভিন্ন প্রচলিত বাজারের যে গাইড আছে সেখানে না, এটা মূল বইগুলোতেও আছে। মূল বইগুলোতেও এই ব্যাপারগুলো আছে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, ক্রিয়াকে আইডেন্টিফাই করতে হবে। এইটা হচ্ছে প্রচলিত যে টেকনিক, সেটি হচ্ছে কে বা কারা ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তরটা আসে তারাই হচ্ছে কর্তৃকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটি হচ্ছে কর্মকারক। তবে মুশকিল হলো কে বা কারা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সবসময় কর্মকারক হবে না। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সবসময় কি হবে না? কর্তৃকারক হবে না। ঠিক আছে? যে কারণে এই যে প্রচলিত টেকনিকগুলো আছে, টেকনিকগুলো খাটে, ধরেন 80-90% 95% ক্ষেত্রে খাটে, ঠিক আছে, কিন্তু সবসময় সেটি মিলবে না, সেটি আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথমে প্রচলিত নিয়মটা একটু দেখি কীভাবে কি হচ্ছে। তাহলে আমরা প্রথমে বলছি ক্রিয়াকে আইডেন্টিফাই করতে হবে। ক্রিয়াকে আইডেন্টিফাই কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি যে উত্তরটা আসে সেটি কর্তৃকারক। বাক্যে লেখা আছে এখানে সবিতা গান গায়, কে গায়? সবিতা। উত্তর পেয়ে গেছি, তাহলে সবিতা হচ্ছে কর্তৃকারক। অর্থাৎ কর্তৃকারক হচ্ছে সাবজেক্ট, একটা বাক্যের যে সাবজেক্ট সেটি হচ্ছে কর্তা, ইংলিশে বলা হচ্ছে সাবজেক্ট, বাংলায় বলা হচ্ছে আমরা কর্তা। কর্তার যে কারক সেটি আমরা বলছি কর্তৃকারক। এবং 9 10 নতুন ব্যাকরণ বই সেটা কি কর্তাকারক বলেছে, কোনো কোনো বইয়ে কর্তাকারক আছে। কর্তাকারক সেটিই কর্তৃকারক। ঠিক আছে? তো এটা খুব সহজ, এগুলো পারা যাবে। তারপর হচ্ছে যে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি ক্রিয়াকে, তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে কর্মকারক। যেমন আমরা যদি বলি সে ভাত খায়, কি খায়? সে ভাত খায়, মানে খায়, কি খায়? উত্তর কি? ভাত। তাহলে এই ভাতটা হচ্ছে কি কারক? কর্মকারক। ঠিক আছে? এখানে ব্যাখ্যাটা মানে উদাহরণ এবং ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি এবং বইয়ের মধ্যে এইভাবেই থাকবে। আমি চেষ্টা করেছি এই বিষয়গুলো কত সহজভাবে উপস্থাপন করা যায়, সুন্দর করে উপস্থাপন করা যায়, এবং সেই কাজও কিন্তু চলমান। আশা করছি ভালো কিছু হবে। আপনাদের প্রবাদ প্রবচন এবং বাগধারা নিয়ে কিন্তু কাজ চলছে। বাগধারাগুলো আমি চেষ্টা করছি সমস্ত বাগধারার ব্যাখ্যাটা এবং সেটার উৎসটা কোথা থেকে আসছে, এই বাগধারাটা সেটি দিয়ে যেন আপনাদেরকে সহজ করে দেওয়া যায়, সেটি করার জন্য।
তো অর্থাৎ সেই বইটি আমি চেষ্টা করছি যতটা আহ, সহজ করে বা মজা করে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটা করছি। আচ্ছা, করণ মানে হচ্ছে ক্রিয়াকে আমরা হচ্ছে আচ্ছা, পরে হচ্ছে সম্প্রদান চলে আসছে। আচ্ছা, এখন দেখুন সম্প্রদানকারক আমরা যখন বিস্তারিত পড়বো তখন আমরা সেটা আলোচনা করব। তার আগে বলি যে কাকে বা কার জন্য দ্বারা প্রশ্ন করলে কাকে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে সম্প্রদানকারক। শোনেন, কর্মকারক এবং সম্প্রদানকারক মূলত কারক একটাই। কি বলেছি? কর্মকারক এবং সম্প্রদানকারক মূলত একটাই, কিন্তু কখনো কখনো কর্মকারকের কোনো একটা ব্যাপার দিয়ে দ্বারা যদি অর্থাৎ কর্ম দ্বারা ওই কর্মকে যদি এমন বোঝায় যে একেবারে কোনো কিছু একটা কোনো একটা উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি এবং সত্য ত্যাগ করে একেবারে সাবিলিল্লাহ দিয়ে দিচ্ছি, এরকম যদি কোনো কিছু বোঝায় সেটাকে বলা হচ্ছে সম্প্রদানকারক। তবে এই সম্প্রদান মানে কি? সমযোগ প্রদান, সম্প্রদান। তো সেই সম্প্রদানকারকটিকে অনেকে অস্বীকার করেন এবং এটা আমি সম্প্রদানকারক যখন আলোচনা করব তখন আমি বলবো। এখন জাস্ট খালি আমরা একটু প্রচলিত যে টেকনিকটা আছে সেই টেকনিকটা দেখছি। তাহলে কাকে বা কার জন্য ধরো প্রশ্নগুলো যে উত্তরটা আসে সেটি হচ্ছে সম্প্রদানকারক। যেমন আমরা যদি বলি ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও কাকে দাও? কাকে দাও? ভিখারিকে। তাহলে এই ভিখারিকে যে ভিক্ষাটা আমি দিচ্ছি তা কাকে দাও? কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক, কিন্তু এখানে ভিখারিকে আমি যেটা দিচ্ছি সেটি কিন্তু একেবারেই দিয়ে দিচ্ছি। আমি কখনই কিন্তু আর চাইবো না 1 বছর 2 বছর পরে ভিখারি কিন্তু বলবো না যে এই যে ভিখারি তুমি তো রাস্তায় বসে আছো, তোমাকে আমি 5 টাকা 10 টাকা 30 টাকা করে দিয়েছিলাম, এখন সেটি আমার 500 টাকা জমেছে, সুদসহ 800 টাকা হয়েছে, আমাকে ফেরত দাও। এটিকে আমরা কখনো বলবো? আমরা কিন্তু কখনোই বলবো না। যা দিয়েছি একেবারে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সম্প্রদান। অনেক সময় আমরা মজা করে বলি যে যা দিয়েছি সম্প্রদান করকে দিয়েছি। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমরা অনেক সময় এটা বলি। তো একেবারে যদি কোনো কিছু দিয়ে দেওয়া হয় কাউকে, তাহলে ওই ব্যক্তিটাকে বলা হচ্ছে সম্প্রদানকারক। এটা নিয়ে আমরা আলোচনা চলবে। জাস্ট খালি হচ্ছে কাকে বা কার জন্য দ্বারা প্রশ্ন করলে সেটা যদি একেবারে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা সম্প্রদান। আর যদি কি দিয়ে বা কিসের দ্বারা বা কিসের উপায়ে যদি এরকম প্রশ্ন করে যে উত্তরটা পায় সেটা কী হয়ে যায়? করণকারক হয়ে যায়। যেমন টাকায় টাকা হয় না, এই উদাহরণটা এখানে দেওয়া যাবে না। টাকায় টাকা হয় কি না? ধরেন আমি বললাম ধরেন ছেলেরা বল খেলে, ছেলেরা বল খেলে। মানে কী দ্বারা খেলে, কী উপায়ে খেলে? বল দ্বারা খেলে। তাহলে এই বলটা হচ্ছে কী কারক? করণকারক। তাহলে আমরা ক্রিয়াকে যদি কী দিয়ে বা কিসের দ্বারা যদি প্রশ্ন করি, যদি উত্তরটা আসে সেটা হচ্ছে করণকারক, সেটিও আমরা জানি। তারপর যে কোথা থেকে যদি প্রশ্ন করি ক্রিয়াকে, তাহলে সেটি কী হয়ে যায়? অপাদানকারক। কোথা থেকে এই কাজটি হচ্ছে? যেমন যদি বলি যে ছাদ থেকে পানি পড়ে, কি বলেছি? ছাদ থেকে পানি পড়ে। তাহলে এই যে ছাদ থেকে যে পানি পড়ে, এটা কোথা থেকে পড়ে? ছাদ থেকে পড়ে। প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কী কারক? অপাদানকারক। তারপর যে বলি কোথায় বা কখন বা কিসে দ্বারা যে প্রশ্ন করি ক্রিয়াকে, কোথায় বলতে স্থান, কখন মানে সময়, কিসে মানে কোনো একটা বিষয় বোঝাচ্ছে। তাহলে এরকম যদি বোঝায় তাহলে সেটা অধিকরণকারক। যেমন আমি যদি বলি বনে বাঘ আছে, কি কোথায় আছে? বনে। তাহলে এই বনেটা হচ্ছে কি একটা স্থান বোঝাচ্ছে, তাহলে এই বনেটা হচ্ছে কী কারক? অধিকরণ কারক। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রচলিত বইয়ে এবং নানান বইয়ে যে শর্টকাটগুলো আছে সেগুলো আমরা দেখছি। ক্রিয়াকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি যে উত্তরটা আসবে সেটি হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াকে কী বা কাকে দ্বারা যে প্রশ্ন করি যে উত্তরটা আসবে সেটি হচ্ছে কর্মকারক। আর হচ্ছে ক্রিয়াকে কাকে বা কার জন্য দ্বারা প্রশ্ন করি যে উত্তরটা আসে এবং সেটা দ্বারা যদি সত্য ত্যাগ করে দেওয়া বোঝায় তাহলে সেটি হচ্ছে সম্প্রদানকারক। আর কি দিয়ে কিসের দ্বারা কী উপায়ে যদি প্রশ্ন করি যে উত্তরটা আসে সেটা হচ্ছে করণকারক। আর কোথা থেকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অপাদানকারক। আর কোথায় কখন কিসে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে অধিকরণকারক। এই হচ্ছে কারক সম্পর্কিত প্রচলিত আমাদের যে ধারণাটি সেটি। তবে এই ধারণাটি সবসময় আমাদের মিলবে না এবং এই ধারণা শুধু এই ধারণাটা নিয়ে বসে থাকলেই আমাদের ভুল করার আশঙ্কা রয়েছে। তাহলে এই ভুলটি যাতে আমাদের না হয় তাহলে আমরা শুধু কে বা কারা, কী বা কাকে দ্বারা এটার মধ্যে সীমাবদ্ধ থাকব না।
প্রাথমিক সেন্স হচ্ছে কে বা কারা, বা এই সেন্সটা যেটা দেখালাম সেই সেন্স ঠিক আছে, এই সেন্সে আমরা খাটাবো। তারপর আমাদের আরও কিছু জিনিস দেখতে হবে। তাহলে আমরা একটু কর্তৃকারক নিয়ে আমরা একটু আলোচনা করছি। কর্তৃকারক মানে হচ্ছে সাবজেক্ট। তো কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে কি কর্তৃকারক, তাই না? তো তো এই কর্তৃকারকরে আবার ভাগ করা যেতে পারে 4 ভাগে। যেমন মুখ্য কর্তা, যেমন শৈলী রান্না করছে, শৈলী নিচে আন্ডারলাইন করা আছে। কৃষকেরা ফসল কাটছে, শৈলী রান্না করছে। কে রান্না করছে? শৈলী। কে দ্বারা প্রশ্ন করলাম, আমি উত্তর পেয়ে গেছি। শৈলী রান্না করার কাজটা কে করছে? শৈলী করছে। আমার এক কথা হচ্ছে আমার প্রশ্ন করা তো দরকার পড়ে না, আমাদের হচ্ছে কাজটা কে করছে সেটা নির্ণয় করা। শৈলী রান্না করছে, কাজ কে করছে? শৈলী। যেহেতু শৈলী কাজ করছে তাহলে সেই সরাসরি কর্তা, কর্তৃকারক। তারপর হচ্ছে কৃষকেরা ফসল কাটছে, কৃষকেরা কী কাটছে? ফসল কাটছে। তাহলে কে কাটছে? কে দ্বারা প্রশ্ন করলাম, কে কাটছে? কৃষকেরা, তাহলে কর্তৃকারক। যদি বলি কি কাটছে তাহলে কি ফসল, তাহলে ফসল কর্মকারক। যদি আমি বলি শৈলী রান্না করছে, আচ্ছা কি করছে? রান্না করছে, তাহলে রান্না কর্মকারক। তো রান্না হচ্ছে কর্মকারক, শৈলী হচ্ছে কর্তৃকারক। কৃষকেরা ফসল কাটছে, কৃষকেরা হচ্ছে কর্তৃকারক, আর ফসলটা হচ্ছে কর্মকারক। এগুলো তো সহজ, তাই না? এগুলো কিন্তু আমরা পারবো, এগুলো আমাদের সহজ। কিন্তু আমাদের যে জায়গায় প্রবলেমটা হবে সেটি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব একটু বেশি। তো পড়েছে গরু, কৃষক গরু দিয়ে চাষ করায়, মোট প্রযোজক কর্তা। আমরা কিন্তু ক্রিয়া যখন পড়ি তখন কিন্তু আমরা এগুলো আলোচনা করেছিলাম, বা ব্যাকরণিক শব্দ শ্রেণী যখন পড়ি। প্রযোজক কর্তা, আমরা এটা সিনেমার কথা আমি বলেছিলাম যে নিজে করে না, কিন্তু অন্য কি দিয়ে করায়। সিনেমার যে প্রযোজক আছে সে নিজেটা শুধু টাকাটা দেয়, পরিচালক সে পরিচালনা করে, নায়ক নায়িকা গান করে, মারামারি করে, নাচানাচি করে, এভরিথিং করে, অভিনয় করে। তো এক কথা হচ্ছে প্রযোজক কিছু করে না, অনেকে দিয়ে করিয়ে নেয়, এটাই মনে রাখতে বলেছিলাম। তো কৃষক গরু দিয়ে চাষ করায়, মেনলি হচ্ছে এই কৃষকটা হচ্ছে তাহলে প্রযোজক কর্তা, তাই না? আর গরু কাজটা করে কি? কাজটা হচ্ছে করেছে গরু, তাহলে গরুটা হচ্ছে প্রযোজ্য কর্তা। এটা আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম, তাই না? মিতা ছোট বাচ্চাটিকে হাঁটাচ্ছে, একই উদাহরণ, একটা থেকে কি দুইটার উদাহরণ দেওয়া যায়। তাহলে কৃষকটা হচ্ছে প্রযোজক আর হচ্ছে গরু হচ্ছে প্রযোজ্য। মিতা ছোট বাচ্চাটিকে হাঁটছে কিন্তু বাচ্চা, তাহলে বাচ্চাটা হচ্ছে প্রযোজ্য। তাহলে যে সিনেমার যে নায়ক নায়িকা যারা আছে এরা সব হচ্ছে প্রযোজ্য, আর প্রযোজক তো প্রযোজকই, তাই না? তাহলে মিতা ছোট বাচ্চাটিকে হাঁটাচ্ছে, মিতা এইটা হচ্ছে প্রযোজক। তাহলে এই দুইটাই কি দুইটাই হচ্ছে কি বলে কর্তা। যেমন দেখেন এখানে প্রশ্ন করলাম হাঁটাচ্ছে যদি বলি, দেখেন হাঁটাচ্ছে যদি বলি, আমি বলছি এখন আমি ধর কাকে দ্বারা প্রশ্ন করি, কাকে হাঁটাচ্ছে? বাচ্চাটিকে হাঁটাচ্ছে। দেখেন উত্তর কিন্তু পেয়ে গেছি, হিসাবে এটা কর্মকারক হওয়ার কথা না, কর্ম হওয়ার কথা না, কিন্তু কর্ম হবে না, কারণ হাঁটার কাজ কী করছে? হাঁটার কাজ কিন্তু এই শিশুটি করছে, মানে বাচ্চাটি করছে, বাচ্চা বা শিশু, এই বাচ্চাটি কিন্তু কাজ করছে। তাহলে যে কাজ করে সেই তো কর্তা, সে কর্তা, তাই না? তাহলে এইটাও কর্তা। আর এই মিতা যে এই যে বাচ্চাটিকে হাঁটায় নেওয়ার যে ব্যবস্থা করেছে, সেও তো মোটামুটি এক ধরনের কাজ করছে, তাই না? সে কাজটি করিয়ে নিচ্ছে, তাহলে সেও কর্তা। তাহলে এই যে তাকে আমরা বলছি প্রযোজক, আর যে কাজটি করছে তাকে আমরা বলছি প্রযোজ্য। এখানে কিন্তু কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে হিসেব অনুযায়ী আমাদের কর্মবোধ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের কর্মবোধ হচ্ছে না, কারণ আমাদের সেন্স কাজ করছে যে এই কাজটি কে করছে। সবার আগে দেখতে হবে ক্রিয়াটা কি, এবং সেই ক্রিয়াটা কার দ্বারা সম্পূর্ণ হচ্ছে, এইটা আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। এই জায়গায় যদি মাথা না রাখেন তাহলে কিন্তু কারো কিন্তু ভালো করে বোঝা যাবে না। এই যে আন্ডারলাইন দেখেই কিন্তু বলা যাবে না যে এটা এই, ঠিক আছে? তাহলে আমাদের টেকনিকটা কি? আমরা টেকনিক দেখব যে ক্রিয়াটা কে করে। কৃষক গরু দিয়ে চাষ করায়, সেটি বলে ফেলেছি। তাহলে প্রযোজক চলে গেল। এখন হচ্ছে ব্যতিহার হচ্ছে যদি এমন দেখেন যে একটা কাজ একাধিক জনে করছে, ধরেন আমি বললাম যে ছেলেরা স্কুলে যায়, কি বললাম? ছেলেরা খেলে, আচ্ছা দেখি ছেলেরা খেলে, ছেলেরা কোন কারক? কর্তৃকারক। কিন্তু এটা কিন্তু ব্যতিহার কর্তা না, এখানে অনির্দিষ্ট। ছেলেরা হচ্ছে কারা কারা আমরা জানি না, কিন্তু এইটা যখন দুইজনের দ্বারা যখন এক নির্দিষ্ট করে দেয় তখন সেটা ব্যতিহার কর্তা হয়ে যায়। যেমন আমি বললাম বাঘে মহিষে,
আমি উল্লেখ করে দিয়েছি কয়জন। রাজায় রাজায় লড়াই, তাহলে রাজা এবং রাজা মিলে লড়াই করছে। বাঘে এবং মহিষে এক ঘাটে জল খাচ্ছে। তাহলে এই যে এরকম যখন বাঘে মহিষে, রাজায় রাজায়, তারপর হচ্ছে এরকম যখন বলবে তখন সেটা হচ্ছে ব্যতিহারকর্তা, যখন আমি উল্লেখ করে দেব। কিন্তু আমি যখন যদি বলি ছেলেরা এরা, তখন আসলে ছেলেরা বলতে হচ্ছে কয়জন আমরা কিন্তু জানি না। তো এই কি বলছি, একসঙ্গে দুটি কর্তা একত্রে যখন কাজটা করবে তখন সেটাকে বলা হচ্ছে ব্যতিহারকর্তা, সেটা আপনারা জানেন। তো এই এখন এই যে প্রকাশভঙ্গি, বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারী কর্তা আবার কয়ভাবে করতে পারি? কর্মবাচ্য কর্তা আমরা বাচ্য পড়িয়েছি কদিন আগে, মনে আছে? করিম কর্তৃক ভাত খাওয়া হয়েছে, বাচ্চ আগেটা পড়িয়েছি। দেখেন আপনারা জানি না যে আপনাদের মনে আছে কি না, এই যে ক্রিয়াটার যে মানে ক্লাস নেওয়ার যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স কিন্তু এটা পরিকল্পনা করেই কিন্তু করা হয়েছে। কারণ কোনটা পড়ানোর পরে কোনটা পড়ালে আপনারা সহজে বুঝতে পারবেন। দেখেন আমি যদি বাচ্চার ক্লাসটা যদি পরে নিতাম, এটা যদি আগে নিতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেন না। যে কারণে বাচ্চার ক্লাসটা কিন্তু আমরা আগে নিয়ে নিয়েছি। যেমন করিম কর্তৃক ভাত খাওয়া হয়েছে, তাহলে করিম হচ্ছে কর্মবাচ্যের কর্তা, ভাত খাওয়া হয়েছে। এখন এই ভাতটা খেয়েছে কে? ভাতটা কিন্তু করিম খেয়েছে, কাজটি সম্পন্ন হয়েছে করিমের দ্বারা, তাহলে করিম কি? কর্তা। আচ্ছা, এটা তো সহজেই বোঝা যাচ্ছে, ভাববাচ্যের কর্তা। তার বোধহয় খাওয়া হয়নি, কার খাওয়া হয়নি? তার। এর খাওয়া হোক বা না হোক, বা যেটা হয়েছে, এই কাজটি আসলে কার দ্বারা? এই তার দ্বারা। আমাকে যেতে হবে, এই যেটা ইম্পর্টেন্ট, আমাকে যেতে হবে। এখন দেখেন যেতে হবে, এটাকে আমি কি দ্বারা প্রশ্ন করি বা কাকে দ্বারা প্রশ্ন করি? আমি কাকে দ্বারা প্রশ্ন করলাম? কাকে যেতে হবে? আমাকে। নিয়ম অনুযায়ী কর্মপদ হওয়ার কথা না? নিয়ম যে কর্মপদ হওয়ার কথা না? কথা না, কর্মপদ হওয়ার কথা। কিন্তু এটা তো এখন কর্মপদ না। কেন কর্মপদ না? এই যে যাওয়ার যে কাজটি, যাওয়ার কাজটি কে করবে? আমাকে যেতে হবে। এই যাওয়ার কাজটি কিন্তু আমিই করব, তাই না? যেহেতু আমি করব, তাহলে এটা কী হবে? কর্তৃকারক হবে। এখানে আরেকটা উদাহরণ আমি আগে লিখে রেখেছিলাম, তাকে খেতে দাও। কি বলেছি? তাকে খেতে দাও। এই তাকেটা কোন কারক বলেন তো? আপনারা একটু উত্তর দেন, দেখি পারেন কিনা। আমাকে যেতে হবে, এগুলো সত্য কর্তৃকারক আমরা জানি। তাকে খেতে দাও, আপনাদের ক্লাসগুলো রেকর্ড কোথায় পাবো? ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে। সেটি হচ্ছে আমাদের লাইভ এমসিকিউর যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মধ্যে আপনারা ভিডিও সেকশনে যাবেন। ভিডিও সেকশনে গিয়ে ওখানে দেখবেন বাংলাবিদ, ইংলিশ উইজার্ড, ম্যাথ মাস্টার এরকম করা আছে, বাটন দেওয়া আছে। আপনারা সেই বাটনে ক্লিক করলে, বাংলাবিদে ক্লিক করলে বাংলাবিদের ক্লাসগুলো চলে আসবে। ম্যাথে ক্লিক করলে আপনার ম্যাথের ক্লাসগুলো চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, তাকে যেতে, তাকে খেতে হবে, তাকে খেতে হবে। এই তাকেটা কোন কারক, এটা একটু নির্ণয় করুন। সরি, তাকে খেতে হবে না, তাকে খেতে দাও। কি বলেছি? তাকে খেতে দাও। তাকে খেতে হলে, তাকে খেতে হবে হলে আবার তাকে খেতে হবে, তাকে খেতে দাও, তাকে খেতে দাও। আচ্ছা, একটু খেয়াল করি। খেতে দাও, কাকে খেতে দাও? তাকে। এটা হচ্ছে কর্মপদ। এখন চিন্তা করেন আমি কি বলেছি, বাক্যের ক্রিয়াটা দেখেন। এ যেতে হবে, যাওয়ার কাজটা কিন্তু এ আমাকেই, তাই না? আর এই বাক্যে আছে তাকে খেতে দাও। দাওটা এখানে ক্রিয়া, আমি অন্য একজনকে বলছি। দেখেন, ধরেন এই ঘরে দুইজন, একটা ঘর ধরেন, এই একটা ঘরের মধ্যে
এখানে একজন ব্যক্তি আছে ক্ষুধার্ত, হ্যাঁ, আর এইখানের একটা শয়তান লোক আছে, সে খাবার দিচ্ছে না। তখন কেউ একজন বলল যে ওকে খেতে দাও, ওকে খেতে, তাহলে খেতে দেওয়ার কাজটি, অর্থাৎ সে এখানে বাধা দিয়ে রাখছে, তাহলে তাকে খেতে দেওয়া অর্থাৎ সে এমন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যে তাকে খেতে দিচ্ছে না বা খাবারগুলো কেড়ে নিয়েছে। তখন একজন এসে বলল যে এই তুমি তাকে কি করতে দাও, খেতে দাও, অর্থাৎ তোমার বাধাটা সরিয়ে দাও। তাহলে এই যে খেতে দেওয়ার যে কাজটা, এখানে ক্রিয়াটা বুঝতে হবে যে ক্রিয়াটা কি, তাকে খেতে দাও, ঠিক আছে। তাকে খেতে দাও কে বলছে সেটা আমাদের জানার বিষয় না, তাকে খেতে দাও। তাহলে খেতে দেওয়ার যে ব্যাপারটি সেটি কে, সে এই কাজটি এখানে মুখ্য। পরে যে উনি খাবেন এটা কিন্তু না। তাহলে তাকে খেতে দাও, তাহলে খেতে দাও বলতে আমি একজনকে বলছি সে যেন খেতে দেয়। তাহলে তাহলে এটা হবে, এই তাকেটা হচ্ছে কর্মকারক হবে। কাকে খেতে দিতে হবে? ওই তাকে। কিন্তু আমি যদি বলি যে তাকে খেতে হবে, আমি বলে ফেলেছি তাকে খেতে হবে, এখানে খেতে, তাহলে এই খাওয়ার কাজটি কিন্তু এই তাকেই করছে। তাহলে যেহেতু খাওয়ার কাজটি সে করছে, তাহলে সে কর্তৃকারক। কিন্তু ওই যে খেতে দেওয়ার যে কাজটি সেটা তো ওই তাকে করছে না, সেটা অন্য যাকে আমি বলছি সে করছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন আপনারা? সূক্ষ্ম পার্থক্য কিন্তু একেবারে। তাকে খেতে দাও কর্ম, তাকে খেতে হবে কর্তা। হ্যাঁ সোহেল, ভেরি গুড। তাকে খেতে হবে হচ্ছে কর্তা, আর তাকে খেতে দাও হচ্ছে কি কর্ম। ওকে, আমরা তাহলে এই জায়গাটা কি বুঝছেন কি না? ক্রিয়াটা কি এবং সেটার অর্থ কি সেই বিষয়টি কিন্তু, এবং ওটার সাথে কার সম্পর্ক আছে সেটা কিন্তু দেখতে হবে। এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলেই কর্মপদ হয়ে যাবে। এইটি যদি মাথার মধ্যে আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের ভুল করার চান্স কিন্তু শতভাগ, আমাদের ভুল করার যথেষ্ট চান্স রয়েছে। তাহলে আমরা সবসময় কী বা কাকে দ্বারা প্রশ্ন করে সব কারক যদি আমরা শিখি ওইভাবে, তাহলে কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি হবে। তাহলে আমরা একটু বুঝে শুনি। কর্ম কর্তৃবাচ্য, আপনাদের মনে আছে বাচ্চা পড়িয়েছিলাম, অর্থাৎ কখনো কখনো কর্মপদ কোনো একটা বাক্যে সে এমনভাবে ব্যবহৃত হয়, এমনভাবে সে বসে যে সে নিজেই কর্তা হয়ে যায়, সে নিজেই কী হয়ে যায়, কর্তা হয়ে যায়। তখন সেটাকে কিন্তু আপনার আর কি বলা যাবে না, কর্মকারক বলা যাবে না, সেটাকে কর্তৃকারক কিন্তু বলতে হবে। যেমন ঝড় আসছে, এখন কি আসছে, আমি যদি প্রশ্ন করি যে কি আসছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি আসছে, ঝড়, উত্তরটা কি, ঝড়। নিয়ম অনুযায়ী কী হওয়ার কথা ছিল, কর্মকারক হওয়ার কথা ছিল, কিন্তু ভুল 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 দেয়া যাবে না। কারণ এই ঝড় নর্মালি কর্ম, ঠিক আছে, কিন্তু এই ঝড় এই বাক্যে এমনভাবে ব্যবহৃত হয়েছে, ঝড়কে কিন্তু কেউ কি ঝড়কে পাঠাচ্ছে, ঝড় কিন্তু নিজে নিজেই আসছে, ঝড় নিজে নিজেই আসছে, অর্থাৎ সেই কর্ম হলেও সে কর্তার মতো আচরণ করছে, কর্তার মতো সে ব্যবহৃত হয়েছে, সে যেন নিজেই নিজেই কাজটি করছে, সে নিজেই আসছে। তাহলে আমরা এই কারণে বলা হচ্ছে যখন কর্মপদ কর্তার মতো আচরণ করে, যখন কর্ম কর্তৃ হিসেবে ব্যবহৃত হবে, তখন সেই বাচ্যটাকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য, এবং সেই কর্তাটাকে বলা হবে কর্মকর্তৃবাচ্যের কর্তা, কর্মকর্তৃবাচ্যের কর্তা। তাহলে আমার পরীক্ষায় যদি আসে এই ঝড়ের নিচে আন্ডারলাইন করা আছে, বাঁশির নিচে আন্ডারলাইন করা আছে, বাড়িগুলো বাঁশির নিচে জল, পাতা, বাতাস, কলমটা, এগুলো নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা পরীক্ষায় কী দেব, আমরা পরীক্ষায় দেব কর্তৃবাচ্য। কী বাচ্য দেব, কর্তৃবাচ্য, 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 কর্তৃবাচ্য। কলমটা ভালো লেখে, কে লেখে, কাকে লেখে, ওই এরকম উত্তর পাওয়া যায় না, কে লেখে অবশ্য উত্তর পাওয়া যাচ্ছে। অর্থাৎ কলম আমরা নর্মালি একটা বস্তু হিসেবে আমরা কর্মপদ হিসেবে জানি, কিন্তু এখানে কিন্তু সেই কর্মপদটা সেই কর্তার মতো আচরণ করছে। বাতাস বইছে, বাতাস যেন নিজে নিজে বইছে, কী বইছে, বাতাস বইছে, কিন্তু এই বাতাস যেন নিজেই কর্তা হয়ে গেছে। পাতা নড়ে, পাতা যেন নিজে নিজেই নড়ছে, জল নিজে নিজেই পড়ছে, বাঁশি যেন নিজে নিজেই বেজে চলেছে, অর্থাৎ এই বাড়িগুলো ভেঙে পড়েছে, বাড়িগুলো নিজে নিজেই ভেঙে পড়ছে। তাহলে এগুলো কর্মপদ না, এগুলো হচ্ছে কর্তৃবাচ্য বা কর্তৃকারক। তাহলে এগুলো হচ্ছে কর্তৃকারক। অবশ্যই এই জায়গাটা ভালোভাবে নজর দিতে হবে, এই ভালো করে বুঝতে হবে। তাহলে এই জায়গাটা কি বোঝা গেছে যে কর্মকর্তৃবাচ্যের কর্তাটা কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে। এই জায়গাটা বুঝতে পেরেছেন?
হ্যাঁ, এখানে এসে শ্রম হচ্ছে সাবজেক্ট, এখানে এই ঝড়ই হচ্ছে সাবজেক্ট, এখানে ঝড় হচ্ছে সাবজেক্ট, বাড়িগুলো সাবজেক্ট, বাঁশিটা সাবজেক্ট, জলও সাবজেক্ট, পাতাও সাবজেক্ট, বাতাস সাবজেক্ট, কলমটা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ নিজেরা এরা কর্ম হলেও কিন্তু এইখানে কর্ম না, এইখানে এরা হচ্ছে কর্তা। তাহলে আমি যদি প্রশ্ন করি জল পড়ে, কি পড়ে? জল। এই যে কী দিয়ে উত্তর পেয়ে গেছে মানে হচ্ছে কর্মপদ না, এরকম চিন্তা করলে কী হয়ে যাবে? ভুল হয়ে যাবে। আমাদের প্রচলিত যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো দিয়ে সব কিছু কাভার করা যাবে না, যে কারণে প্রচলিত নিয়মগুলো আমরা মনে থাকবে, মাথায় থাকবে, কিন্তু এরপরের ব্যাপারগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে। জেনে নিলেই তাহলে আমাদের কারক পারা যাবে। তাহলে আমাদের কর্তৃকারক শেষ। কর্তৃকারক পরবর্তী আধা ঘন্টা চলে গেছে, উফ। আচ্ছা, কর্তৃকারকের বিভিন্ন উদাহরণ, বিভিন্ন বিভক্তি দিয়ে উদাহরণ দেওয়া আছে। আমি বিভক্তি নিয়ে কিছু বলছি না, কারণ বিভক্তিটা আপনারা জানেন যে বিভক্তি কয়টা। কোনো বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি, কে রে দ্বারা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, এবং দ্বারা দিয়ে কর্তৃক হচ্ছে তৃতীয়া, এবং কে রে দ্বারা যদি কোনো নিমিত্ত অর্থ বোঝায় তাহলে সেটা হচ্ছে চতুর্থী, আর হচ্ছে অবশ্য চতুর্থী বিভক্তি হয় সম্প্রদানে। তারপরে হচ্ছে হতে থেকে চি হচ্ছে পঞ্চমী, র এর হচ্ছে ষষ্ঠী, এ অতি হচ্ছে সপ্তমী। এগুলো আপনারা জানেন। কর্তৃকারক আরও উদাহরণ আছে, পাখি সব পরেরা, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। উদাহরণ আপনারা পরবর্তীতে পড়ে নেবেন, আমি জাস্ট জিনিসটা একটু বোঝায় নিচ্ছি। আচ্ছা, কর্মকারকে চলে আসছি। কর্মকারকের প্রচলিত নিয়ম হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি করতে হবে? এই কিটা রস্বীকার হবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এখন কি বা কাকে দ্বারা কাকে প্রশ্ন করতে হবে, কিটাকে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাই হচ্ছে কর্মকারক। সেটা আমাদের প্রচলিত নিয়মে আমরা জানি। এখন কর্মকারকের যে উদাহরণগুলো আছে সেখানে দিকে দেওয়া আছে। আমরা কর্মকারকের কিছু উদাহরণে চলে যাচ্ছি। যে আমার ভাত খাওয়া হলো না, কি খাওয়া হলো না? ভাত। সর্বাঙ্গ ব্যথা, ওষুধ দেব কোথা? কি দেব? ওষুধ। পাখি সব করে রব, রাতি পোহাইল, পাখি সব করে রব, কি করে? রব করে। বিহগে ললিত গীতি শিখায়াছ, ভালোবাসি, কাকে শেখানো হলো? বিহগে। ফুল। এরকমভাবে অনেকগুলো আছে কর্মকারক অনেক দেওয়া আছে, আপনারা উদাহরণ পাবেন। এখন আমরা একটু কনফিউশনে চলে যাচ্ছি যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সর্বদা কর্মকারক হয় না। এটা আমরা অলরেডি দেখেছি। বাঁশি বাজে, এটি কিন্তু কর্মকর্তৃবাচের উদাহরণ। করিমকে যেতে হবে, কাকে যেতে হবে? করিমকে। কিন্তু এখানে করিম কিন্তু কর্মপদ নয়, এটি ভাববাচ্যের কর্তা, অর্থাৎ করিম নিজেই কাজটি করবে, তাই এটি কর্তৃকারক। এই দুইটা উদাহরণ অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, তাহলে এইগুলো একটু খেয়াল রাখতে হবে। নর্মালি কী বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া গেলে সেটা কী হচ্ছে কর্মকারক হচ্ছে, কিন্তু কখনো কখনো সেটা কী হচ্ছে? কর্তৃকারক হচ্ছে। অন্য কারকও হতে পারে, সেটা আমরা আলোচনা করব বা দেখব। এখন সম্প্রদানকারক থেকে একটি প্রশ্ন গতবার কততম 39তম বিশেষ বা কোনো একটা বিশেষে আসছিল যে সম্প্রদানকারক রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে অস্বীকার করেছেন, এরকম মনে হয় প্রশ্নটা আসছিল। সম্প্রদানকারক অন্য কিচ্ছু না, সম্প্রদানকারক টোটালি হচ্ছে একটি কর্মকারক। তো সেই কর্মকারক এবং সম্প্রদানকারক একই জিনিস। সত্য ত্যাগ করে যদি কোনো কিছু দেওয়া বোঝায় তাহলে সেটি সম্প্রদানকারক। এখন কারা কারা এটা স্বীকার করেছেন? রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনকারকের বিপক্ষে ছিলেন। তারা বলেছেন সম্পাদনকারক আলাদা করার কোনো দরকার নেই, সেটি কর্মকারকের একটি অংশ, এবং 19 নতুন ব্যাকরণ কিন্তু সেটি করেছে। তো রবীন্দ্রনাথ এই সম্পর্কে কী বলেছেন যে বিভিন্ন কর্মে পাত্রের জন্য এক এক কারক সৃষ্টি করিলে শেষে ভোজন ক্রিয়ার পাত্রকে সম্ভোজনকারক, তারণ ক্রিয়ার পাত্রকে সন্তারণকারক বলিতে হইবে। অর্থাৎ রবীন্দ্রনাথ যেটা মজা করে বলেছেন সেটি হচ্ছে যে সত্য ত্যাগ করে দিয়েছি এজন্য, মানে প্রদান করে দিয়েছি এই জন্য সমযোগ সম্প্রদান, অর্থাৎ প্রদান করেছি বলে তার নাম হচ্ছে সম্প্রদান। কিন্তু তাহলে যদি এখানে কোনো কিছু যদি হয় যে ভোজন যদি বোঝায় তাহলে সেটা কী হবে? সম্ভোজনকারক হবে। যদি কোনো কিছু তাড়নার অর্থে বোঝায় তাহলে সেটা হবে সন্তারণকারক হবে। তাহলে শুধু সত্য ত্যাগ করে দিয়ে দিচ্ছি এটার কারণে যদি একটা কারক হয়ে যায় তাহলে তো এরকম একবার শত শত কারক করা যাবে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যুক্তিবাদ, তিনি মজা করে বলেছেন। এবং আমারও কিন্তু সেই একই কথা মনে হয়। মানে আমি একটা জিনিস দিয়ে দিলাম, ধরুন গরিবকে ভিক্ষা দিলাম বা ধোপাকে কাপড় দিলাম, তাই না? একটা হচ্ছে ফেরত আনবার, একটা ফেরত আনবো না, এইটার জন্য আলাদা করে আরেকটা কারক সৃষ্টি করা
না, এটার পক্ষে আমিও না। আমি রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রীর পক্ষে। আমার কাছে মনে হয়েছে যে আলাদা সম্পাদন কারকের প্রয়োজন নেই। তবে আমাদের প্রচলিত বইয়ে যেহেতু আছে আমরা সেটা পড়ব। ডক্টর সুকুমার সেন, ডক্টর এনামুল হক, ডক্টর শহীদুল্লাহ তারা আবার বলেছেন যে এই সম্পাদন কারক থাকা উচিত। এবং এই বড় বড় পণ্ডিত ব্যক্তি ডক্টর এনামুল হক, সুকুমার এবং ডক্টর শহীদুল্লাহ ওনারা যেহেতু বলেছেন, যে কারণে এটা টিকে আছে। নইলে যে জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে মানে ওনাকে তো অনেক মান্য করা হয়। তবে আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা রাজা রামমোহন রায় কিংবা হরপ্রসাদ শাস্ত্রী তাদের সাথে আমিও একমত, সম্পাদন কারক আসলে রাখার প্রয়োজন বোধ করি না। আমিও 9 নতুন ব্যাকরণ বইও সেটি নেই। এবার আমরা একটু উদাহরণ দেখি। সম্পাদন কারকে সাধারণত চতুর্থী বিভক্তি হয়। তাকে আমার সালাম জানাবে। কাকে? তাকে। তাহলে এটা কর্মপদ হওয়ার কথা। সালামটা যে জানাইছি, সালামটা কিন্তু আর ফেরত আনবো না, তাই না? হে দেবতা, তোমারে করবো না পূজা, বা তোমাকে করবো পূজা। আচ্ছা, নাটা বাদ দিই, নাটা বললে হবে বা করলেও হবে। কারোকে একটা জিনিস মনে রাখবেন যে হে তোমারে করবো না পূজা, এইটাও কিন্তু হ্যাবুদো করতে ব্যবহৃত, মানে আপনাকে চিন্তা করতে হবে। তোমাকে করবো না পূজা মানে হচ্ছে তোমাকে করবো না দেখে যে এটা কাজটা সংগঠিত হয় নাই, এই জন্য এটা কারক হবে না, এরকম চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে যে কাজটি করবো না বললো, করার কখনো করেছিল বা করবে, এরকম একটা ব্যাপার আছে, মানে পজিটিভ অর্থে দেখতে হবে। তাহলে দেবতারে পূজা করলে দেবতার কাছ থেকে কিন্তু পূজাটা কিন্তু ফেরত আনবো না আমরা, তাই না? ঘরহীনে ঘর দাও। তাহলে ঘরহীন যে তাকে যদি আমরা একটা ঘর দিয়ে দিই, সেই ঘরটি কিন্তু আমরা কয়েকদিন পরে চাইবো না যে আমাকে এই ঘরটি ফেরত দেন। তোমায় কেন দেইনি আমি সকল শূন্য করে, তোমায় কেন দেইনি আমি, এই দেইনি বলা হলে কিন্তু দিয়েছি। ধরেন এরকম বললাম যে তোমায় দিয়েছি আমি সকল শূন্য করি, অর্থাৎ আমার সকল কিছু শূন্য করে তোমাকে সব কিছু দিয়ে দিয়েছি, আর ফেরত আনবো না। সেটি ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য। সমিতিতে চাঁদা দাও, এই সমিতি মানে হচ্ছে সমাজ কল্যাণমূলক যে সমিতিগুলো আছে, ধরেন কোনো একটা মানে জনকল্যাণ লাভজনক কোনো প্রতিষ্ঠান সমিতি যেগুলো আছে, সমাজের কল্যাণমূলক কাজ করা হয়, জনকল্যাণমূলক কাজ করা হয়, এই সমিতির কথা বলা হয়েছে। কিন্তু আমি যদি বলি সমবায় সমিতিতে চাঁদা দাও, কিংবা যদি বলি হাউজিং কোনো সমিতি যদি থাকে, মানে এই বাড়ি করার জন্য আবাসন যে সমিতি আছে সেখানে চাঁদা দাও, কিংবা যদি বলি এই যে বিভিন্ন সংগঠনের যে সমিতিগুলো আছে, যেমন শিক্ষা ক্যাডারের সমিতি আছে, তো সেই সমিতিতে চাঁদা দাও মানে হচ্ছে সেটা একেবারে দিয়ে দেওয়া বিষয়টা না, সেটা স্বার্থের ব্যাপার জড়িত আছে। সমবায় সমিতি যদি বলি তাহলে সেখানে কিন্তু সুদ হিসেবে ফেরত আসবে। তাহলে যদি এই সমিতি মানে হচ্ছে মানে একেবারেই আমরা জনকল্যাণমূলক নিঃস্বার্থভাবে জুড়ে দিয়ে দিচ্ছি। আল্লাহর ইবাদত করা, ইবাদত আল্লাহর কাছে করছি, সেই ইবাদত আসলে কেউ কখনো ফেরত চায় না, একেবারে সত্ত্যাগ করেই কিন্তু দেয়। তো সম্প্রদান এবং কর্মকারের মধ্যে পার্থক্য কী একটু দেখি। গরিবকে কাপড় দাও, এই গরিবের কাপড় যে দিয়ে দিয়েছি, সেই কাপড় কিন্তু আমি কখনো আর চাইবো না যে আমার কাপড় ফেরত দেন। কিন্তু আমি যে বলি ধোপাকে কাপড় দাও, তাহলে কাকে কাপড় দাও? এখানে গরিবকে কাপড় দাও, কাকে? গরিবকে। এখানে বললাম ধোপাকে কাপড় দাও, কাকে? ধোপাকে। তাহলে এই কর্ম দুইটাই কিন্তু ফরম্যাট অনুযায়ী কী হচ্ছে? কর্মকারক হচ্ছে। এই গরিবকে যেহেতু আমি আর ফেরত যেহেতু আনবো না, এই জন্য এটা হচ্ছে কি সম্প্রদানকারক। আর এই ধোপাকে যেহেতু ধোপাকে দিয়েছি, সে কী করবে? ওয়াশ টাশ করে আমাকে কী করবে? ফেরত দিয়ে দেবে, তাই না? নিয়ে আসবে। আমি কিন্তু সত্যত্যাগ করে দিয়ে দেয়নি, এখানে কিন্তু স্বার্থের ব্যাপার আছে। তাহলে সেটি কী হয়ে যাচ্ছে? কর্মকারক হচ্ছে। সমিতিতে চাঁদা দাও, তাহলে সমিতিতে আমি যখন চাঁদা দিচ্ছি সেটা আমি নিঃস্বার্থভাবে দিচ্ছি, আমার যা মন চায় আমি 100, 200, 300, 500 টাকা দিয়েছি। বিভিন্ন দুর্যোগে আসলেই সে কী করা হবে? মানুষকে সহযোগিতা করা হবে। কিন্তু আমি যখন বললাম সমবায় সমিতিতে চাঁদা দাও, সমবায় সমিতি ধরেন 100টা শেয়ার ছিল, 100টা শেয়ার আমি কিনেছি, 10টা করে জমাইছি, 6 মাস পরে এত টাকা পাইছি এবং সুদসহ এত টাকা পেলাম। তাহলে সেখানে তো আমার অর্থার্থের ব্যাপার আছে, আমি একবারে দেইনি। তাহলে সে সত্যত্যাগ করে যদি দেইনি, তাহলে সেটি কী হয়ে যাচ্ছে? কর্মকারক হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন। সম্প্রদান কারকের কিছু উদাহরণ এখানে আমি দিয়েছি। সর্বশীর্ষে জ্ঞান দেয় গুরু মহাশয়, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো আমরা দেখে নেবেন। করণ কারকে চলে যাচ্ছে, কারণ কারকগুলো অনেক, তো অলরেডি কিন্তু কত 42-43 মিনিট হয়ে গেছে। করণ মানে হচ্ছে যার দ্বারা ক্রিয়া সম্পাদন হয়। করণ শব্দের অর্থ হচ্ছে উপায় বা সহায়ক। এখন আমরা ক্রিয়াপদকে কার দ্বারা যদি উত্তর করি, তাহলে যে উত্তরটা আসে, নীলু ফুল দিয়ে ঘর সাজায়। কি দিয়ে সাজায়? ফুল দিয়ে সাজায়। তাহলে এটা হচ্ছে কি? করণ কারক। তো এইগুলো আপনারা জানেন। এবং করণ কারকের যে বিভিন্ন বিভক্তির যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা জানি। আমরা কিছু দেখি,
উদাহরণ দেখি। তাস খেলে পড়া নষ্ট করো না। কি দ্বারা খেলা হয়? তাস দ্বারা খেলা হয়। আমার সোনার ধানে গিয়েছে বড়ি, কি দ্বারা ভরে গেছে? সোনার ধান দ্বারা ভরে গেছে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা বইটি এমনি পড়লেই পারবেন। 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, কি দ্বারা ভিজায় রেখেছি? 2 নয়নের জলে দ্বারা। তোমার পুণ্যেতে মাতা তরিব বিপদে, তরিব বিপদে কি দ্বারা? পুণ্য দ্বারা। শরতে ধরাতল শিশিরে ঝলমল, কি দ্বারা ঝলমল? শিশির দ্বারা। নূতন ধান্যে হবে নবান্ন, কি দ্বারা হবে? ধান্য দ্বারা হবে, ধান দ্বারা হবে। তাহলে আমরা দেখছি প্রতি ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পেয়ে যাচ্ছে। এরকম আরও আছে, ইট পাথরের বাড়ি বড় শক্ত, কি দ্বারা তৈরি হয়েছে? এটা ইট পাথর দ্বারা, তাই না? এ কাজ আপনি নিজ হাতে করুন, কিভাবে করুন? কিসের দ্বারা করুন? নিজ হাত দ্বারা করুন। আলোয় আধার কাটিয়ে যায়, কিসের দ্বারা কি কাটিয়ে যায়? কি দ্বারা কাটে? আলো দ্বারা কাটে। ব্যায়ামে শরীর ভালো থাকে, কি দ্বারা ভালো থাকে? ব্যায়াম দ্বারা ভালো। হাতে না মারিয়া ভাতে মারিত, কি দ্বারা মারিত? হাতে। হাতের তৈরি জিনিস আমার পছন্দ, কিসের কি দ্বারা তৈরি? হাত দ্বারা তৈরি। জ্যোৎস্নাতে আলোকিত এই রাত্রে, জ্যোৎস্না মানে হচ্ছে চাঁদের আলো আর কি, তো কি দ্বারা? চাঁদের আলো দ্বারা। তাহলে আমরা দেখছি প্রতি ক্ষেত্রে এটা মিলে যাচ্ছে। তবে এখানে যে জায়গাটা প্রবলেম হবে সেই জায়গাটা আমরা একটু পড়ব। বিশেষ দ্রষ্টব্য, এখন এই জায়গায় আপনারা একটু অবশ্যই নজর দেবেন প্লিজ। নজর দিয়েছেন? নজর দিয়েছেন, তাই না? এখানে একটা ছিল, এগুলো চলে যায় কেন মাঝে মাঝে টান? আচ্ছা, এখানে নজর দিয়েছেন? দেখেন আমি এখানে কী লিখেছি বিশেষত, কখনো কখনো কর্মকারক ও করণকারককে কী হবে? দ্বিধা সৃষ্টি হবে। কারণ করণকারকে ক্রিয়াকে ধারা বা কি দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে কি বা দ্বারা দিয়ে প্রশ্ন করলে সেটি দ্বারা কোনো যন্ত্র বা উপকরণের নাম বোঝাচ্ছে কিনা। যদি উপকরণ বোঝায় তবে সেটি করণ, আর যদি কোনো খেলা বা কোনো কিছুর নাম বোঝায় তবে সেটি কর্মকারক। আচ্ছা, এত অনেক কিছু লেখা আছে, এই লেখাটাকে নজর দেওয়ার দরকার নাই, আমার কথা শুনেন। দেখেন আমি বলেছি উদাহরণ লক্ষ্য করতে হবে। আমি বলেছি ছেলেরা তাস খেলে, তাসের নিচে আন্ডারলাইন করা আছে, খেলে হচ্ছে ক্রিয়া, খেলে হচ্ছে ক্রিয়া, কারা খেলে? ছেলেরা খেলে, এটা হচ্ছে কর্তৃকারক, ছেলেরা কর্তৃকারক আমরা বুঝতে পারছি, আর খেলে হচ্ছে ক্রিয়া। এখন যে খেলে, কি দ্বারা খেলে? কি খেলে? আমি এখানে প্রশ্ন করলাম, ধরেন কি খেলে? কি খেলে? তাস। উত্তর পেয়ে গেছি তাস। হিসাব আমার কর্মপদ হওয়ার কথা, তাই না? প্রত্যেকটা মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই কর্মপদ হয়ে যাবে বিষয়টা এরকম না, কিন্তু আমি আগেও বলেছি এইভাবে শিখলে কিন্তু একেবারে ধরা খেতে হবে। এখন দেখুন, এই যে প্রশ্ন করলাম ছেলেরা তাস খেলে, কি দ্বারা খেলে? তাস দ্বারা খেলে। এখন দেখুন তো, তাস যখন আমরা খেলি, এই ধরনের তাস খেলি, তাস আমার অন্যতম একটা প্রিয় খেলা, শুধু তাস না, সব খেলাই আমার প্রিয়। তো এই যে তাস যে খেলছি, কি দিয়ে খেলি? তাস দিয়ে কিন্তু খেলছি। তাহলে তাস এখানে কি একটা উপকরণ? তাস একটা কি এখানে? একটা উপকরণ, একটা যন্ত্র বা সহায়ক বা উপায়। তাহলে যদি আপনাকে এরকম খেলা দ্বারা যদি কোনো সব বাক্য আসে, তখন আপনাকে দেখতে হবে যে ওই উপকরণ দিয়ে খেলা হচ্ছে না এটা কোনো খেলা একটা নাম। তাহলে আমি যখন বললাম ছেলেরা তাস খেলে, তাহলে তাস কি দ্বারা খেলা হয়? তাস দিয়ে কিন্তু খেলা হচ্ছে। তাহলে এই তাসটা এখানে করণকারক। কী কারক? করণকারক। আবার এখানে পরের এত যে কর্মকাণ্ড ছিল, ছেলেরা দাবা খেলে, কি বলেছি? দাবা খেলে। এখন দেখেন দুইটা ছেলে দাবা খেলছে বা ছেলেরা দাবা খেলছে। এখন দাবা যে আপনি খেলছেন, দাবা কিন্তু আমরা গুটি দিয়ে ঘর দিয়ে খেলি। দাবা কিন্তু আমরা দাবা দিয়ে খেলি না। দাবা নামে কোনো কিছু আছে যে আমরা আমার দাবাটা ছিঁড়ে গেছে এটা আমরা বলি? খেলাটা হচ্ছে চেস, দাবা খেলাটার নাম। তাহলে দাবা হচ্ছে খেলার নাম। আমরা দাবা কিন্তু দাবা দিয়ে খেলি না। আমরা দাবা খেলি এরকম একটা ঘর থাকে, তারপর কি থাকে? গুটি থাকে। তাহলে আমি যদি বলতাম ছেলেরা গুটি দিয়ে দাবা খেলে, তাহলে গুটিটা করণকারক হতো। এখন ছেলেরা দাবা খেলে, কি খেলে? এখানে প্রশ্ন করলাম যে কি খেলে, উত্তর কি আসলো? দাবা। এইটা কিন্তু আপনার কর্মকারক, কারণ এই দাবাটা কিন্তু কোনো সহায়ক উপায় না, এটা একটা খেলার নাম। এটা একটা খেলার নাম, এটা কর্মপদ। এখানে ব্যাপারটা বুঝতে পেরেছেন? কিন্তু এখানে দাবা যদি দাবা দিয়েই খেলা হতো, তাহলে সেটি কী হতো? সেটি করণকারক হতো। কারণ করণের সেন্স আপনাকে যে বুঝতে হবে। করণ মানে হচ্ছে কোনো একটা উপকরণ, কোনো একটা যন্ত্র বা সহায়ক দ্বারা, ওইটার দ্বারা আপনি কাজটি সম্পূর্ণ করেছেন। কিন্তু ছেলেরা দাবা খেলে, এখানে কিন্তু দাবা দ্বারা কাজটি সম্পূর্ণ হয় না। দাবাটা একটা খেলার নাম। কাজটি সম্পূর্ণ করছি আমি এরকম একটা কোড আছে, তারপর কি আছে? গুটি আছে, সেই গুটিগুলো দিয়ে। আমি কি বুঝাইতে পারছি?
আপনারা এই জায়গাটা একটু খেয়াল করুন, নাহলে এই জায়গায় কিন্তু আপনার পরীক্ষায় আসবে যে ছেলেরা দাবা খেলে, আপনি বলবেন যে এটা হারিয়ে এটা কি কর্মকারক না করণকারক। ছেলেরা তাস খেলে, আপনি কিন্তু ব্যাপক কনফিউজড হয়ে যাবেন। এই জায়গাটা আপনি একটু বুঝতে পেরেছেন কিনা, এই দুটো উদাহরণ একটু কমেন্ট করুন প্লিজ। হ্যাঁ, সম্প্রদান কারক বলতে সম্বন্ধ কারক আছে নতুন বই, হ্যাঁ সেটা আমি বলেছিলাম প্রথমেই। আচ্ছা, একটা একটা করে আমি এই দুইটা উদাহরণ বুঝতে পেরেছেন কিনা, এই দুইটা উদাহরণ কি বুঝতে পেরেছেন? এই দুইটা উদাহরণ নিয়ে কি ঝামেলা হবে? আমি কিন্তু আরও উদাহরণ চলে যাচ্ছি পরে। পরে দেখেন, মেয়েরা ছক্কা খেলে, কি বলেছি? মেয়েরা ছক্কা খেলে। আচ্ছা, কি খেলে? ধরেন আমি প্রশ্ন করলাম কি খেলে, উত্তর আমার আছে। আমি যদি বলি কি দ্বারা খেলে, কি দ্বারা খেলে? ছক্কা দ্বারা। এখন দেখেন, আমাদের ছক্কাটা যে খেলা হয় সেটা গুডু 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 এরকম আমরা যে মারি, এটা আসলে কী দিয়ে খেলি? ছক্কা দিয়ে খেলি। যে এটা থাকে, এটা গুটি থাকে, সেটার নাম কিন্তু ছক্কা। তাহলে আমি যে ছক্কা খেলছি বা লুডো খেলছি, যেটা খেলছি সেটা কিন্তু ছক্কা দিয়েই খেলছি। সেটা কিন্তু একটা উপকরণ। আমি যখন এরকম কোর্টের মধ্যে এরকম সেটা নিক্ষেপ করছি, ছুড়ে দিচ্ছি, তখন কিন্তু সেই খেলাটা আমার হচ্ছে ছক্কা দিয়েই খেলা হচ্ছে। তাহলে এটা একটা উপকরণ। কিন্তু আমি যদি বলি যে মেয়েরা লুডো খেলে, লুডো কিন্তু লুডো দিয়ে খেলা হয় না। লুডো কী দিয়ে খেলা হয়? লুডো খেলা হয় ছক্কা দিয়ে খেলা হয় বা গুটি দিয়ে খেলা হয়। তাহলে আমি যখন বলছি যে মেয়েরা ছক্কা খেলে, তাহলে সেটি হয়ে যাচ্ছে করণকারক, কারণ ছক্কা দিয়ে আমি কাজটা সম্পূর্ণ করছি। কিন্তু আমি যখন বলছি মেয়েরা লুডো খেলে, তখন কিন্তু সেটি কী হয়ে যাচ্ছে? কর্মকারক হয়ে যাচ্ছে। কারণ লুডো কিন্তু লুডো দিয়ে খেলা হয় না। লুডো কিন্তু কোনো যন্ত্র বা সহায়ক বা উপায় না। লুডো কি? লুডো একটা নাম, একটা কর্মপদ, মনে থাকবে? আচ্ছা, পরে দেখেন, ছেলেরা লাঠিম খেলে। কি দিয়েছি? ছেলেরা লাঠিম খেলে। এখন লাঠিম যে খেলে, লাঠিম খেলছে, সেটা কী দ্বারা খেলছে? লাঠিম দিয়েই খেলছে। তাহলে এই যে লাঠিম খেলছে, কী দ্বারা? লাঠিম কি আমরা বল দিয়ে খেলা হচ্ছে? লাঠিম যে যন্ত্র দিয়ে খেলা হচ্ছে সেটার নামও কিন্তু লাঠিম। তাহলে যেহেতু ছেলেরা লাঠিম খেলে, তাহলে কী দ্বারা খেলা হয়? লাঠিম দ্বারা। কি খেলে? লাঠিম খেলে। উত্তর আসে এটা কিন্তু কর্মবোধ না। তাহলে লাঠিম যেহেতু একটা যন্ত্র, অর্থাৎ ওইটা দ্বারাই আমি খেলা হচ্ছে, তাহলে আমাকে কী হচ্ছে? সেটি করণকারক। কিন্তু আমি যদি বলি ছেলেরা কাবাডি খেলে, ছেলেটা কী খেলে? কাবাডি খেলে। কী খেলে? কাবাডি। এবং কাবাডি কিন্তু কাবাডি দিয়ে খেলে না। কাবাডি একটা নাম, খেলার নাম। তা যখন খেলার নাম চলে আসছে, তখন সেটি কিন্তু কর্মপদ। আর যদি সেই খেলার উপকরণ দিয়ে কোনো একটা নাম আসে, তাহলে সেটি হচ্ছে করণকারক। তাহলে এই করণকারক এবং কর্মকারকের এই জায়গাটা আমি দেখেছি যে অনেকের বৃত্তে অনেক বেশি কনফিউশন রয়েছে, এবং এই জায়গাটা ভুল করার একটা সুযোগ আছে। আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন কিনা আমি আরেকটু বুঝাইনি লাস্টেরটা। ছেলেরা মার্বেল খেলে। কি বললাম? ছেলেরা মার্বেল খেলে। এখন মার্বেল কী দিয়ে খেলে? মার্বেল তো ডিম দিয়ে খেলে না, বালু দিয়ে খেলে। মার্বেল কী দিয়ে খেলে? বা মার্বেল কি কোনো একটা কোড বা কিছু একটা? মার্বেল দিয়েই খেলে। তাহলে হচ্ছে মার্বেল একটি উপকরণ। ছেলেরা মার্বেলে কী দ্বারা খেলে? মার্বেল দ্বারা খেলে। কিন্তু আমি যদি বলি ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে। এখন কিন্তু ক্রিকেট কিন্তু ক্রিকেট দিয়ে খেলে না। ক্রিকেট দিয়ে কী খেলে? ক্রিকেট খেলে ব্যাট দিয়ে, তারপরে কী দিয়ে? বল দিয়ে। হ্যাঁ, বল দিয়ে ক্রিকেট খেলে। আমি যদি বলি ছেলেরা বল খেলে, একজন মনে হয় এখানে প্রশ্ন করেছেন, এটা বল খেলার বিষয়টা কী নিয়ে এসেছি আনি নাই। আচ্ছা, আমি বললাম ছেলেরা বল খেলে। এখন ছেলেরা কী দ্বারা খেলে? বল দ্বারা। বল খেলে কি বল ছাড়া অন্য কিছু দিয়ে খেলে? বল তো আর ডিম দিয়ে খেলে না, বালু দিয়ে খেলে। বল তো বল দিয়েই খেলে। তাহলে এটা যন্ত্র, সহায়ক বা উপায়। তাহলে সেখানে কী কারক? করণকারক। একেবারে সহজ, আমি বুঝাতে পারছি। যদি সেই খেলাটা দিয়ে যদি ওই নামে যদি উপকরণ থাকে, যেমন আমি বলেছি ছেলেরা বল খেলে, তাহলে বল নামে উপকরণ আছে, বল খেলা বল দিয়েই খেলে। কিন্তু আমি বলছি ছেলেরা ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেট নামে কোনো উপকরণ নেই। তাহলে যেহেতু এই নামে কোনো উপকরণ নেই, এটা একটা নাম, তাহলে এটা কী কারক? কর্মকারক। আমি মনে হয় বোঝাইতে পেরেছি। এবার আপনারা নিজেরা একটু কমেন্ট করে বলুন যে এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমি কি লাঠিম লিখছি? আচ্ছা, লাটিম। আচ্ছা, সমস্যা নেই, এটা মিস্টেক হয়েছে। লাটিম, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। লাটিম।
হ্যাঁ, খেলার নাম হবে এবং ওই নামে যদি কোনো উপকরণ থাকে। ছেলেরা ফুটবল খেলে, ফুটবল তো ফুটবল দিয়ে খেলে, তাহলে অবশ্যই সেটা করণকারক। আপনি যে খেলার নামটি আসবে সেটি যদি কোনো একটা সেটি যদি ধরেন কোনো একটা উপকরণের নাম হয় তাহলে করণ। ধরেন আমি বললাম যে মেয়েরা লুডো খেলে, লুডো নামে তো কোনো উপকরণ নেই, আছে? আমি বললাম ছেলেরা দাবা খেলে, দাবা নামে কোনো উপকরণ আছে? দাবা খেলার নাম। লুডো খেলার নাম। ছেলেরা কাবাডি খেলে, কাবাডি হচ্ছে খেলার নাম, কাবাডি কোনো উপকরণ নেই যে এই কাবাডি দিয়ে, ধরেন কাবাডি নিক্ষেপ করছে, কাবাডি দিয়ে চলে যাচ্ছে, কাবাডির মারছে, এরকম করছে, এরকম কিছু করছে না। যখন আমি বলছি ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট নামে কিছু আছে? ক্রিকেটে খেলার নাম আছে, কিন্তু ক্রিকেট খেলা হয় বল দিয়ে, ক্রিকেট খেলা হয় ব্যাট দিয়ে, ক্রিকেট খেলা হয় প্যাড দিয়ে, নানান কিছু দিয়ে। বুঝতে পেরেছেন? এই জায়গাটা কি বুঝতে পেরেছেন? একজন বলতেছে ফুটবল তো খেলার নাম। আচ্ছা ভাই, ফুটবল তো খেলার নাম, এটা তো আমি অস্বীকার করেছি? আমি তো অস্বীকার করি নাই। ফুটবল তো অবশ্যই খেলার নাম, ক্রিকেটও খেলার নাম, লুডো খেলার নাম, তারপরে হচ্ছে তাস, ছক্কা, লাঠি, এভরিথিং খেলার নাম। এখানে যা বলছি সব খেলার নাম। মূল কথা, আমি এখানে যা বলেছি সব কিন্তু খেলা না, আমি অন্য কিছু বলেছি, খাওয়ার কথা বলেছি। সব তো হচ্ছে খেলা, সব খেলা এখানে। কিন্তু সেই খেলার নাম দ্বারা যদি ওই খেলার কোনো উপকরণ থাকে তবে সেটি করণ। আর যদি উপকরণ না থেকে শুধু নাম হয় খেলার, তাহলে সেটি হচ্ছে কারক, কি বলে, কর্মকারক। একটা সহজ জিনিস কিন্তু আপনারা বুঝতে পারছেন না। বিরক্ত হয়ে গেছি। আমি বলেছি ছেলেরা তাস খেলে, তাস কী দিয়ে খেলে? ডিম দিয়ে? তাস তো তাস দিয়ে খেলে। কিন্তু আমি বললাম ছেলেরা দাবা খেলে, দাবা কি দাবা দিয়ে খেলা হয়? দাবা নামে কিছু আছে? খেলার নাম দাবা, কিন্তু খেলে অন্য কিছু দিয়ে। আমি বলেছি মেয়েরা ছক্কা খেলে, ছক্কা কী দিয়ে খেলে? গুড়ু গুড়ু ছক্কা দিয়েই তো, যে গোল, এটা ছক্কা দিয়ে খেলে। কিন্তু আমি যে মেয়েরা লুডো খেলে, লুডো কি লুডো দিয়ে খেলা হয়? লুডো তো ছক্কা দিয়ে খেলা হয়, লুডো খেলার নাম। আমি বলেছি ছেলেরা লাটিম খেলে, তো লাটিম কি দিয়ে খেলা হয়? লাটিম দিয়ে তো খেলা হয়। কিন্তু আমি যদি বলি ছেলেরা কাবাডি খেলে, কাবাডি কি কাবাডি দিয়ে খেলা, কাবাডি দিয়ে হচ্ছে? হচ্ছে না তো। ছেলেরা মার্বেল খেলে, মার্বেল দিয়েই খেলে। কিন্তু আমি বললাম ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট দিয়ে খেলা হয় না, এটা কোনো ক্রিকেট কোনো যন্ত্র না। এখানে ক্রিকেট কোনো যন্ত্র না, কাবাডি কোনো যন্ত্র না, লুডো কোনো যন্ত্র না, দাবা কোনো যন্ত্র না। কিন্তু এখানে তাস কিন্তু একটা যন্ত্র বা একটা উপকরণ। এখানে ছক্কা একটা উপকরণ, এখানে লাঠিম একটা উপকরণ, মার্বেল একটা উপকরণ, ফুটবল একটা উপকরণ, বল একটা উপকরণ। একই সাথে উপকরণ, একই সাথে খেলার নাম। আশা করি বুঝতে পেরেছেন। সরি, আমি মনে রাগান্বিত হয়ে গেছি। ফুটবল তো খেলা উপকরণ দুইটাই বোঝায়, এখানে শুধু ফুটবল খেলা, সবই তো খেলা। আচ্ছা, আমি যে বললাম, আমি মনে বোঝাইতে পারছি না। আপনাদের সাথে রাগারাগি করে লাভ নাই, আমি বোঝাইতে পারছি না। ছেলেরা তাস খেলে, তাই এটা কি খেলার নাম না? মেয়েরা ছক্কা খেলে, ছক্কা কি খেলার নাম না? সবই তো খেলার নাম। আমি বলছি ভাই সব খেলার নাম, এখানে কোনটা খেলার নাম ছাড়া? সবগুলোই তো খেলার নাম, কিন্তু ওই খেলার নামে সেই খেলার নামটা যদি উপকরণ হয় তাহলে করণ, নইলে কর্ম হবে। যদি না বুঝেন তাহলে পরীক্ষা পারবেন না নিশ্চিত। ঠিক আছে, যাই আমি পরে যেতে। অপাদানকারক আর হচ্ছে অধিকরণ করা, দুটো একসাথে পড়বো। কই গেল?
ওকে, অপাদান আর হচ্ছে অধিকরণ। হ্যাঁ, এখানে আমি এখন যে কথাটা বলবো এই কথাটা যদি মাথার মধ্যে না বুঝতে পারেন তাহলে কিন্তু ঝামেলা হবে। অপাদান মানে হচ্ছে মাইনাস, অপাদান মানে হচ্ছে কি মাইনাস। এই একটা কথা যদি মনে রাখি আমরা, অপাদান মানে হচ্ছে মাইনাস, অধিকরণ মানে হচ্ছে প্লাস। অপাদান মানে কি? অপাদান মানে হচ্ছে মাইনাস, অধিকরণ মানে হচ্ছে প্লাস। তারপরে অপাদান মানে হচ্ছে রূপান্তর, প্রক্রিয়া, স্থানান্তর। আর অধিকরণ মানে হচ্ছে কোনো কিছু আছে বোঝাবে, আছে বোঝাবে। আর এরকম কোনো শব্দ যদি থাকে, বিরত, আরম্ভ, ভয় বা তুলনা, কি বলেছি? বিরত, আরম্ভ, ভয় বা তুলনা যদি থাকে সেটাও কী করা হবে? অপাদান কারক হবে। আর স্থান, কাল, সময় থাকলে সেটা কি হয়? সাধারণত অধিকরণ কারক হয়, তবে অপাদান কারকও হতে পারে, সেটা আমরা আলোচনা করে বুঝবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এদিকে আসছি যে অপাদান মানে হচ্ছে মাইনাস আর অধিকরণ মানে হচ্ছে প্লাস। কোনো কিছু মাইনাস হওয়া বোঝাচ্ছে মানে হচ্ছে অপাদান কারক, কোনো কিছু যোগ আছে এটা বোঝাইতেই মানে কি বলা হচ্ছে? অধিকরণ কারক। এই কথাটা বোঝানোর জন্য আমি চলে আসছি, এটা আগে বলা দরকার ছিল, তো আমি এতে চলে যাচ্ছি। অপাদানে চলে যাচ্ছে। তো প্রাথমিক আলোচনা এখানে লেখা আছে, দেখেন বই থেকে নেয় এটা, যে সাধারণত কোনো কিছু থেকে যদি চ্যুত মানে বিচ্যুত হওয়া, জাত মানে হচ্ছে জন্ম হওয়া, আগত, ভীত, ভয় পাওয়া, গৃহীত অথবা গ্রহণ করা হয়েছে, বিরত থাকা, মুক্ত, উত্তীর্ণ, পালানো ইত্যাদি যদি বোঝায় তাহলে সেটা কি হয়? পালানো, ভ্রষ্ট ইত্যাদি যদি বোঝায় তাহলে সেটা কি বোঝায়? অপাদান কারক বোঝায়। তাহলে এই ছকটি আপনারা নিয়ে নিতে পারেন। দেন হচ্ছে বিচ্যুত হওয়া মানে হচ্ছে কোনো থেকে বিচ্যুত হওয়া, যেমন গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছ থেকে কোন কারক? গাছ থেকে পাতা পড়ে, আমি বলেছিলাম মাইনাস। এখন গাছ থেকে পাতা পড়ে, দেখেন পাতাটা ছিল কোথায়? এই যে গাছে ছিল, গাছ থেকে কী হয়েছে? নিচে পড়ে গেছে, তাহলে এটা কী হয়েছে? মাইনাস হয়েছে। এখন যেই জায়গা থেকে মাইনাস হবে, অর্থাৎ যেই জায়গা থেকে এটা ক্রিয়াটা, উৎসটা কোথায়? উৎসটা হচ্ছে গাছ থেকে পড়ছে, ওই গাছটা হচ্ছে কী কারক? অপাদান কারক। কী কারক? অপাদান কারক। মেঘ থেকে বৃষ্টি হয়, কি হয়? মেঘ থেকে বৃষ্টি হয়। যে মেঘ থেকে বৃষ্টি হওয়া মানে কি? মেঘ থেকে পড়ে যাচ্ছে, অর্থাৎ কী হচ্ছে? মাইনাস হচ্ছে। তাহলে কোথা থেকে হচ্ছে? মেঘ থেকে হচ্ছে। কোথা থেকে পড়ছে? গাছ থেকে পড়ছে, মেঘ থেকে। তাহলে কোথা থেকে উঠছে? প্রশ্নগুলো বদলাচ্ছে, এবং যেখান থেকে মাইনাস হচ্ছে ওই জায়গাটা হচ্ছে অপাদান, আর যেখানে এসে প্লাস হবে সেটি হচ্ছে কি? অধিকরণ। আমরা একটু পরেই যাচ্ছি। জন্ম হওয়া, জমি থেকে ফসল পায়, কোথা থেকে পায়? এই যে জন্ম হওয়া বোঝাচ্ছে বা জাত হওয়া বোঝাচ্ছে জমি থেকে। খেজুর রসে কি হয়? গুড় হয়। এই যে গুড় হওয়ার যে বিষয়টা, খেজুরের রস থেকে এমনি এমনি হয় না। খেজুরের রসটা কী করতে? গাছ থেকে পাড়তে হয়, তারপরে চুলায় দিতে হয়, অনেক জাল টাল, অনেক কিছু, অনেক প্রক্রিয়ার একটা ব্যাপার আছে, একটা রূপান্তরের ব্যাপার আছে। যখনই প্রক্রিয়ার একটা ব্যাপার থাকবে, যখন রূপান্তরের একটা ব্যাপার থাকবে, যখনই নড়াচড়ার একটা ব্যাপার, যখন মুভ করা বোঝাবে, এক জায়গা থেকে আর কিছু চলে যাচ্ছে, এরকম যখনই বোঝাবে তখন সেটি হচ্ছে অপাদান কারক। তাহলে খেজুর রসে গুড়, তাহলে খেজুর রসে কোন কারক? অপাদান কারক। দূরীভূত হওয়া মানে কি? চলে যাওয়া আর কি, দূর হওয়া। যেমন দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, এই যে চলে গেছে, দেখেন কি হয়েছে? মাইনাস। ভয় পাওয়া, ভয় পাওয়া শব্দটা থাকলেই সেটা কি হবে? ভয় পাওয়া শব্দটা থাকলে কি হবে? সেটি অপাদান কারক হবে। তবে লক্ষ্য রাখতে হবে, ভয় পাওয়ার যে উৎসটি আছে, আমি বললাম বাঘকে ভয় পায় না কে? বাঘকে। এখন ভয় পাওয়ার উৎসটা কি? বাঘ। এইটা কিন্তু অপাদান কারক। হ্যাঁ, বাঘকে ভয় পায় না কে? পায় না কে? কী পায় না? ভয় পায় না। এই ভয়টা কিন্তু কর্মকারক। এখন আমার প্রবলেমটা হলো যে পরীক্ষা এটা আসলো, বাঘকে বা বাবাকে বড্ড ভয় পায় বা বাঘকে ভয় পায় না কে, এরকম প্রশ্নটা আসলো। এখন আন্ডারলাইন করা আছে ভয়ের নিচে। ভয়ের নিচে। আমি জানি যে, আমার ধারণা যে এই প্রশ্নটি আসলে ভয় অপাদান কারক অনেক 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 সবাই না, অনেকেই কী দেবেন? অপাদান কারক দেবেন। কারণ কেন দেবেন? কারণ তারা শিখেছেন যে ভয়ের বিষয় থাকলেই, ভয় কথাটা থাকলেই অপাদান কারক। ভয় বিষয়টা থাকলে অপাদান কারক, ঠিক আছে, কিন্তু সেটি হচ্ছে যে ভয়ের যে উৎসটা আছে, এখানে কাকে ভয় পাই আমি? ভয় পাই হচ্ছে বাঘকে ভয় পায়, তাহলে বাঘটা হচ্ছে অপাদান কারক, কিন্তু কি পায়? ভয় পায়। তাহলে ভয়টা হচ্ছে এখানে কী কারক? কর্মকারক। খেয়াল রাখতে হবে যে আন্ডারলাইন কোনটার উপর করেছি। যদি তাহলে ভয় হচ্ছে কর্ম, আর বাঘ হচ্ছে কী কারক? অপাদান কারক। গৃহীত হওয়া, গ্রহণ করা, সুক্তি থেকে মুক্ত
মুক্ত মেলে। তাহলে শুক্তি থেকে মুক্ত মেলে কীভাবে মেলে? এমনি এমনি পায়? এমনি এমনি পায় না। কী করতে হয়? শুক্তিটা অর্থাৎ ঝিনুকটা কী করতে হয়? এটা আনতে হয়, এনে এটা খুলতে হয়, তারপর হচ্ছে কী কয়? গ্রহণ করতে হয়। তাহলে এখানে একটা প্রসেস আছে, একটা প্রক্রিয়া আছে। যখন একটা প্রসেস বা একটা প্রক্রিয়া থাকবে তখন সেটি কী হয়ে যাবে? অবদানকারক হয়ে যাবে, বা গ্রহণ করা যখন বোঝাচ্ছি, তাই না? তাহলে এই যে শুক্তি থেকে যে মুক্তি মেলে, কোথা থেকে? শুক্তি থেকে। এইভাবে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে। দুধ থেকে দই হয়। কি বলেছি? দুধ থেকে দই হয়। এখন দুধ থেকে যে দই হয় এটা কি এমনি এমনি হয়ে যায়? না, দুধ থেকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জাল দিতে হয় দুধকে, তারপরে হচ্ছে দিতে হয়, কি বলে, চারা না কি জানি বলে, মানে আগের একটু টক দিতে হয় আর কি। তো সেগুলো দেওয়ার পরে তারপরে জাল টাল দিয়ে কিন্তু দই তৈরি করতে হয়। তো সেটির একটি প্রক্রিয়া রয়েছে। তাহলে দুধ থেকে দই হয়। কি হয়? দই হয়। দই কর্মকারক, কিন্তু দুধ থেকে, এই দুধ থেকে এটা হচ্ছে অবদানকারক। বিরত হওয়া, পাপে বিরত হও। কোথা থেকে বিরত হও? সেইটা হচ্ছে অবদানকারক। পাপে কি হও? কি হও? বিরত হও। এই কিটা কিন্তু আবারই হয়ে যাবে, কর্মবোধ হয়ে যাবে। বিরত কিন্তু কর্মবোধ হয়ে যাবে, কিন্তু পাপে কথাটা হচ্ছে কি? অপদান। তাহলে এই বিরত হওয়া কোন জায়গা থেকে বিরত হতে হবে? আমি বললাম পরীক্ষা থেকে বিরত হও, তাহলে পরীক্ষাটা অপদানকারক। মানে যে জায়গা থেকে বিরত হতে হবে সেই শব্দটা হচ্ছে অপদান, আর বাকিটা ওইখানে যেটা হয় সেটা কর্মকারক হতে পারে, অনেক কিছু হতে পারে। আরম্ভ হওয়া, সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হবে, তাহলে হচ্ছে সোমবার থেকে এখানে কি? অবদানকারক। কোনো কিছু আরম্ভ হওয়া যদি বোঝায়, তারপরে কি হবে? সোমবার থেকে সেটি অবদানকারক। সেটি আপনারা জানেন। পালিয়ে যাওয়া, জেল থেকে পালিয়ে গেল। কোথা থেকে পালিয়ে গেল? জেল থেকে, যে মাইনাস হওয়া বোঝাচ্ছে। তারপর হচ্ছে রক্ষা করা, বিপদ থেকে বাঁচাও। কি বলেছে? বিপদ থেকে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? বিপদ থেকে বাঁচাও। কিন্তু আমি যদি বিপদ থেকে বাঁচাও না যদি বলি বিপদে বাঁচাও, সেটি আবার অন্য পদ হয়ে যাবে। সেটা আমরা আলোচনায় পড়ে যাচ্ছি। হ্যাঁ, আপাতত বইয়ের মধ্যে যেইগুলো আছে সেগুলো একটু দেখালাম, এবং সেই হতে থেকে চেয়ে দিয়ে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন হচ্ছে কিছু কনফিউশন। দেখেন, স্থান থাকলে আমরা জানি যে স্থান কাল পাত্র থাকলে অধিকরণ কারক হয়, তাই না? তো আমি বললাম বাসার ছাদ থেকে সে পড়ে গেল। বাসার ছাদ থেকে সে পড়ে গেল মানে কি? সে কী হয়েছে? মাইনাস হয়েছে। বাসার ছাদ থেকে, তাহলে ছাদ থেকে হচ্ছে কি? অপদানকারক। আমি যদি বলি বাসার ছাদে মালপত্র আছে, এখানে পড়ে যাওয়া বোঝাচ্ছে না প্লাস বোঝাচ্ছে? প্লাস বোঝাচ্ছে। তাহলে বাসার ছাদে মালপত্র আছে বোঝালে, অর্থাৎ বাসার ছাদে ঘরে জায়গা ছিল না, অনেক মালপত্র পরে রেখে দিয়েছে, তাহলে এখানে একটা স্থান বোঝাচ্ছে। কিন্তু এই স্থান থেকে যদি পড়ে যাওয়া বোঝায়, বা কোনো একটা স্থানে কোনো কিছু একটা আছে যদি বোঝায়, তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক। আর কোনো একটা স্থান থেকে কোনো কিছু একটা বিচ্যুত হয়েছে, কোনো একটা স্থান থেকে চলে গেছে, মাইনাস হয়েছে, লিভ নিয়েছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি? অবদান কারক। ঠিক আছে? তাহলে এখানে মাইনাস বোঝাচ্ছে, আর এখানে কি বোঝাচ্ছে? প্লাস বোঝাচ্ছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। দূরত্ব সম্পর্কিত এক, যদি এক স্থান থেকে অন্য স্থানে দূরত্ব নির্দেশ করতে হবে, শুরু স্থানটিকে অবদান হবে আর শেষের স্থানটি অধিকরণ হবে। তাছাড়া শুধু স্থানের নাম হলে সেটা থাকে। বললাম ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 100 কিলোমিটার। এখানে দেখেন ঢাকা থেকে কুমিল্লার যে দূরত্ব, ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 100 কিলোমিটার দ্বারা আমি কি বোঝাতে যাচ্ছি? যে আমার ঢাকা থেকে কোনো কিছু একটা কী করবে? ছেড়ে দেবে। ঢাকা থেকে কোনো কিছু একটা ঢাকা থেকে কোনো কিছু একটা কী করবে? আসবে। সেটা আসা যোগ হবে কোথায়? কুমিল্লাতে যোগ হবে। তাহলে আমার ঢাকা এখানে কি হবে? ঢাকা হচ্ছে অবদান কারক, কুমিল্লা হবে কি? অধিকরণ কারক। ঠিক আছে? ঢাকা থেকে মক্কা অনেক দূর। ঢাকা থেকে কোথায় অনেক দূর? মক্কা অনেক দূর। এর মানে হলো যে ঢাকা থেকে কেউ যদি মক্কা যেতে চায়, সেটা অনেক দূর হবে। তাহলে ঢাকা থেকে যাবে, গিয়ে জমা হবে কোথায়, বা বসবে কোথায়, বা থাকবে কোথায়? মক্কাতে। তাহলে মক্কা হয়ে যাচ্ছে অধিকরণ কারক, আর ঢাকা হয়ে যাচ্ছে কি? ঢাকা হয়ে যাচ্ছে অপদান কারক। এদিকে দেখি, ঢাকা থেকে কুমিল্লা দূরত্ব 100, যে কুমিল্লা হচ্ছে অধিকরণ কারক লিখেছি, আর ঢাকা থেকে মক্কা অনেক দূর, যে মক্কাটা হচ্ছে কি? অধিকরণ কারক। তাহলে এই জায়গাটা মানে সেন্সটা খাটাইতে হবে। কি খাটাতে হবে? অপাদান এবং অধিকরণ খুবই কাছাকাছি। কি বলেছি? অপাদান এবং অধিকরণ খুবই কাছাকাছি। আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যে সেইটা দ্বারা কী বোঝাচ্ছে, সেটি দ্বারা কি কোনো কিছু আসা বোঝাচ্ছে না চলে যাওয়া বোঝাচ্ছে, সেটি কি প্লাস নাকি মাইনাস? এইটুকু একটু খেয়াল রাখলে দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। তারপরে এইতে চলে যাচ্ছি। দেখেন,
যদি কোনো স্থান থেকে কোনো কিছু ত্যাগ করেছে, ছেড়ে গেছে বোঝায় তবে অপাদান, আর যদি কোনো কিছু আছে বোঝায় তাহলে সেটা কি অধিকরণ। যেমন ট্রেন ঢাকা ছেড়েছে মানে কি ঢাকা থেকে চলে গেছে, মাইনাস বোঝাই যাচ্ছে। ট্রেন ঢাকা পৌঁছেছে মানে কি প্লাস, সে অলরেডি ঢাকা পৌঁছে গেছে, আছে। ঠিক আছে, একদম ক্লিয়ার। তারপরে সময় সংক্রান্ত একটা প্রবলেম আছে। এক, যদি নির্দিষ্ট কোনো সময় থেকে কোনো কাজ শুরু হয়, অর্থাৎ ভবিষ্যতে হবে বোঝায় তবে অবদানকারক, আর যদি নির্দিষ্ট কোনো সময় না বুঝে সময়ের উল্লেখ থাকে তবে অধিকরণকারক বলে। একটু লক্ষ্য করুন, শুক্রবার থেকে অফিস বন্ধ। শুক্রবার থেকে অফিস বন্ধ নর্মালি হচ্ছে যে আমরা জানি যে সময় থাকলে সেটা কি বোঝায়, অধিকরণকারক। সময় থাকলে অধিকরণকারক বোঝায়, কিন্তু সময় থাকলে সবসময় অধিকরণকারক বোঝাবে না। আমরা জানি যে সময় হলেই সেটা দূরত্ব বোঝালেই কিংবা স্থান বোঝালেই সেটা কী কারক, অধিকরণকারক না, সবসময় বোঝাবে না। সেই ব্যতিক্রমগুলো আমরা এখন আলোচনা করছি আর কি। তাহলে এই যে শুক্রবার থেকে অফিস বন্ধ আমি যখন বললাম তখন কিন্তু সেটি কি অপদানকারক। আর যদি বলি শুক্রবার অফিস বন্ধ মানে কি, শুক্রবার সবসময় বন্ধ, শুক্রবার অলওয়েজ বন্ধ, এবং এটি আছে মানে বন্ধ প্রক্রিয়াটা চলমান না, মানে অলরেডি সেটা হয়ে গেছে কাজ। ঠিক আছে, শুক্রবার অফিস বন্ধ মানে সবসময় বন্ধ, এটা নর্মাল একটা বিষয়। কিন্তু আমি যদি বলি যে শুক্রবার থেকে অফিস বন্ধ মানে কি, এটা হয়তো এখন বুধবার চলছে, শুক্রবার থেকে মানে ভবিষ্যতে বন্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো এরকম যখন বোঝাবে তখন সেটি কী হবে, তাহলে এই শুক্রবার থেকে কবে থেকে, এই প্রশ্ন করলে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি কবে থেকে। আমি কিন্তু একবারও বলি নাই যে বিভক্তি দিয়ে শেখেন, বিভক্তি দিয়ে শিখলে ভুল হবে, বিভক্তিতে ওটা পড়ানোর দরকার নেই। তো কবে থেকে, শুক্রবার থেকে, এই উত্তর কিন্তু এইভাবে পাওয়া যাচ্ছে। তাহলে ভবিষ্যতে থেকে কোনো কিছু একটা কাজ হবে এরকম যে টাইমের উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে অপদানকারক, আর যেটা অলরেডি হয়ে গেছে এরকম যদি থাকে তাহলে সেটা হচ্ছে অধিকরণকারক। শুক্রবার অফিস বন্ধ। ঠিক আছে, তারপর দেখুন সময় সংক্রান্ত আরেকটা ব্যাপার। একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজটি চলছিল কিন্তু এখন সমাপ্ত হয়ে গেছে, অর্থাৎ পারফেক্ট টেন্সে বোঝালে অবদানকারক। আর যদি সময়টি চলমান থাকে তাহলে কন্টিনিউয়াস থাকে তাহলে সেটি হচ্ছে অধিকরণ করবে। 7 দিন বিদ্যুৎ ছিল না, কি বলেছি, 7 দিন বিদ্যুৎ ছিল না, তার মানে এখন আছে। আর 7 দিন বিদ্যুৎ নেই যখন চলমান বোঝায় যে 7 দিন বিদ্যুৎ নাই, এটা কন্টিনিউয়াসলি চলতেছে, সেক্ষেত্রে সেটা কী হতে পারে, অধিকরণ করে হতে পারে। আর 7 দিন বিদ্যুৎ ছিল না যখন এরকম অতীতের কোনো একটা ব্যাপার বোঝায় সেক্ষেত্রে কী হতে পারে, অপদানকারক হতে। এইটা একটু ব্যতিক্রম টাইপের, এই জায়গাটা একটু মনে রাখবেন, হ্যাঁ, একটু ব্যতিক্রম টাইপের। তুলনা বা তারতম্য, তুলনা থাকলে সাধারণত সেটি কী হবে, দেখেন, তুলনা থাকলে যেটির সঙ্গে বিভক্তি যুক্ত আছে, এটা সহজ, এটা আমি দিয়েছি যে তুলনা থাকলে যখনই কোনো কিছু তুলনা থাকবে তখন মনে করবেন সেখানে একটা কী কারক আছে, একটা অবদানকারক আছে, আর একটা হচ্ছে কর্তৃকারক আছে। এখন কোনটি কর্তৃ কোনটি অবদান সেটি কেমনে বুঝবেন, সেটি বোঝার সহজ উপায় হলো আপনি সেই তুলনার মধ্যে দেখবেন কোনটার সাথে বিভক্তি আছে। যেটার মধ্যে বিভক্তি আছে সেটা কি, যেটার মধ্যে বিভক্তি আছে সেটা হচ্ছে অবদান, যেটার মধ্যে বিভক্তি নাই সেটা হচ্ছে কর্তৃকারক। যেমন প্রশ্ন আসলো যে সুখের চেয়ে স্বস্তি ভালো, এখন আমার কোনটার সাথে সুখের চেয়ে স্বস্তি ভালো একটার সাথে আরেকটা তুলনা করছে, এবং কোনটার সাথে কোনটা তুলনা করছে এটা অনেক সময় আমরা ধরতে পারছি না। তাহলে আপনি সহজভাবে কীভাবে বুঝবেন যে আমার সুখের মধ্যে কী আছে, বিভক্তি আছে, করিমের সাথে বিভক্তি আছে, পশুর সাথে বিভক্তি আছে, যেটার সাথে বিভক্তি আছে সেটাকে দিয়ে দেবেন অপদান, আর হচ্ছে বাকিটা দিয়ে দেবেন কর্তৃ। ঠিক আছে, তাহলে সুখেরটা হচ্ছে অপদানকারক, স্বস্তিটা হচ্ছে কর্তৃকারক, করিমের হচ্ছে কী কারক, করিমের হচ্ছে অপদান, আর রহিম হচ্ছে এখানে কর্তৃকারক। পশু হচ্ছে অপদানকারক, আর পাপী হচ্ছে কী কারক, কর্তৃকারক। আচ্ছা, এই জিনিসটা কি বুঝছেন নাকি? যদি তুলনা থাকে, কি বলেছি, যদি কোনো দুজন ব্যক্তির সাথে বা কোনো বিষয়ের সাথে, দুটা বিষয় বা কোনো ব্যক্তির সাথে এই থাকে তাহলে সেটা কী হতে পারে, মানে এক কথা হচ্ছে অবদানকারক হবে। কিন্তু অবদানকারক যে হবে, একটা হচ্ছে অবদান, ওখানে যে থাকবে, যে তুলনা থাকবে যে দুইটার মধ্যে, একটা হচ্ছে অপদান, আরেকটা কী থাকবে, আরেকটা থাকবে হচ্ছে কর্তৃকারক। এখন ধন পরীক্ষায় আপনি শিখলেন যে তুলনা থাকলে অবদানকারক, এইভাবে পড়াইতে পারে কেউ যে তুলনা থাকলে অবদানকারক, কিন্তু তুলনা থাকবে এখন আপনার হয়তো আন্ডারলাইন করা অন্য আরেকটার মধ্যে, ধরেন সুখের চেয়ে স্বস্তি ভালো, আপনি পড়ে আসছেন যে সুখের চেয়ে স্বস্তি ভালো, এটা হচ্ছে অবদান, তুলনা থাকলে অবদানকারক। তাহলে সেখানে আপনি পড়ে আসছেন সুখের নিচে তখন আন্ডারলাইন করা ছিল
বা কোনো আন্ডারলাইন করাই ছিল না, কিন্তু আপনার পরীক্ষা চলে আসলো যে ধরেন স্বস্তি নিচে আন্ডারলাইন করা আছে, তখন আপনি যদি তালে তালে দিয়ে দেন, অপাদান কারক দিয়ে দেন, তার কিন্তু ভুল হবে। বুঝতে পেরেছেন? তাহলে ধরেন পাপী পশুর অধম, ঠিক আছে? তাহলে পাপীটা হচ্ছে কর্তৃকারক, এখানে রহিমটা কর্তৃকারক, স্বস্তিটা কর্তৃকারক, আর বাকিটা হচ্ছে অপাদান কারক। এইটুকু এভাবে মনে রাখবেন, এটা একটা সহজ টেকনিক। তারপর হচ্ছে ডর ভয়ের উৎস হচ্ছে অপাদান, আর বাকিটা হচ্ছে কি কর্মকারক। ধরেন বললাম বাঘকে ভয় পায়, তাহলে বাঘকে হচ্ছে অপাদান আর ভয়টা হচ্ছে কর্ম। বললাম পরীক্ষায় ভীত হয়েও না, কি হয়েও না, ভীত হয়েও না, তাহলে ভীতটা হচ্ছে কর্ম, আর পরীক্ষায় ভয়ের উৎসটা কোথায়, ভয়ের উৎসটা হচ্ছে পরীক্ষা, তাহলে পরীক্ষাটা হচ্ছে কর্ম, অপাদান কারক। ভয়ের বিষয়টি থাকলেই সেটি হচ্ছে কি, ভয় বা ডরের বিষয়টি থাকলেই সেটি হচ্ছে অপাদান কারক। তো সেই ভয়ের যে উৎসটি আছে, এখানে ভয়ের উৎস হচ্ছে বাঘ, এখানে ভয়ের উৎসটা হচ্ছে কি পরীক্ষা, মানে আমি কিসে ভয় পাই, পরীক্ষায় ভয় পাই, আমি কাকে ভয় পাই, বাঘকে ভয় পাই। যার যে উৎসটা আছে, যাকে ভয় পাচ্ছি, সেইটা অপাদান, আর ভয় বা ভীত শব্দটা কি কর্মকারক। এটাও একটু মাথার মধ্যে রাখতে হবে। তাহলে অপাদান কারকের কিছু উদাহরণ দেওয়া আছে এগুলা। এবার অধিকরণ কারকে চলে যাচ্ছি, 1 ঘন্টা প্লাস হচ্ছে অনেক। অধিকরণ কারক প্রচলিত নিয়মে যা আছে, যে সময় স্থান এগুলো বোঝাইলে সেটা কি অধিকরণ কারক বোঝাচ্ছে। কখন কোথায় দ্বারা প্রশ্ন করলে অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আধারাধিকরণ, একটা হচ্ছে কালাধিকরণ, একটা হচ্ছে ভাবাধিকরণ। আধারাধিকরণ, আধার মানে হচ্ছে স্থান, আধার মানে হচ্ছে কি স্থান, অর্থাৎ যে অধিকরণ কারক দ্বারা স্থান বোঝায়। যেমন আকাশে চাঁদ আছে, কোথায় আছে প্রশ্ন করলাম, কোথায় দ্বারা প্রশ্ন করলাম, কোথায় আছে আকাশে, তাহলে এই আকাশটা হচ্ছে কি অধিকরণ। বললাম ছেলেরা মাঠে খেলা করে, কোথায় খেলা করে, মাঠে, তাহলে মাঠে একটা স্থান বোঝাচ্ছে। তাহলে এই কাল বা স্থান সময় যদি বোঝায়, তাহলে সেটা কী হবে, যদি স্থান বোঝায়, তাহলে সেটা কী হবে, আধারাধিকরণ হবে। তো এই আধারাধিকরণ আবার 3 প্রকার। একটা হচ্ছে ঐকদেশিক মানে হচ্ছে বিশাল জায়গার কোনো একটা জায়গা যদি থাকে, তাহলে সেটি হচ্ছে ঐকদেশিক। যেমন পুকুরে মাছ আছে, এখানে আন্ডারলাইন। এখন পুকুরে যে মাছ আছে, সেই মাছটি কি পুকুরের সব জায়গায় আছে? এই ধরনের একটা পুকুর, এখন পুকুরের মাছটা এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, কিন্তু এখানে সমস্ত জায়গায় কিন্তু নাই। এই পুকুরের সমস্ত জায়গায় আছে নাই, তাহলে যে কোনো এক জায়গায় যদি থাকে, তাহলে সেটা ঐকদেশিক। বনে বাঘ থাকে, ধরেন একটা বন, এটা তো এটা একটা বন, তাহলে এই যে বাঘটা কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, বা এখানে আছে, কিন্তু সব জায়গায় কিন্তু বাঘ নেই। তবে আকাশে চাঁদ উঠেছে, এটা আমরা অলরেডি দিয়েছি। আকাশে সব জায়গায় কি চাঁদ আছে, যে কোনো কোথাও আছে। নদীতে মাছ আছে, নদীর সব জায়গায় নেই, কোথাও আছে। তাহলে যদি এই থাকা অর্থে যে কোনো একটা স্থানে যদি বোঝায়, তাহলে সেটি হচ্ছে কি ঐকদেশিক। কিন্তু অভিভাবক যদি বোঝায়, আছে বোঝাবে, কিন্তু সেটা সমস্ত জায়গায় আছে। যদি আমি বললাম তিলে তৈল আছে, এখন এই ধরেন এটা হচ্ছে তিলের কিন্তু কি, তিলের এই জায়গায় তৈল আছে আর এই জায়গায় নাই, বিষয়টা কীরকম না, তিলের সব জায়গার মধ্যে সমানভাবে কি আছে, ওই তৈলটা কিন্তু আছে। আমি বললাম নদীতে পানি আছে, এটা মাছ না। যখন বললাম নদীতে পানি আছে, এখন নদীতে পানি কিন্তু এই যে নদীতে এরকম না, নদী হচ্ছে লম্বা। আচ্ছা, ধরেন নদীতে এইখানে পানি আছে আর এখানে পানি নাই, এখানে পানি আছে, এখানে পানি নাই, বিষয়টা কি এরকম তো না, সব জায়গায় পানি আছে। কিন্তু আমি যদি বলি নদীতে মাছ আছে, মাছ কিন্তু সব জায়গায় নেই, তাহলে সেটাকে হচ্ছে অভিভাবক। বৈশ্বিক হচ্ছে কোনো একটা সাবজেক্ট বোঝাবে বা কোনো বিষয়ের দক্ষতা বা অদক্ষতা বোঝাবে। কোনো একটা বিষয়ের দক্ষতা বা অদক্ষতা যদি বোঝায়, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আপনারা বৈশ্বিকে অনেক শুধু সাবজেক্টকেই বোঝায়। যেমন করিম অঙ্কে কাঁচা, অঙ্কে সাবজেক্ট বোঝাচ্ছে, অঙ্কে ভালো, ব্যাকরণে কাঁচা, তাহলে এই সেটা বৈশ্বিক অর্থাৎ অধিকরণ কারক বোঝাচ্ছে। আমাদের ছেলের সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজয়, অর্থাৎ কোনো বিষয়ে যদি তার দক্ষতা বোঝায়, কোনো বিষয় সম্পর্কে দক্ষতাও বোঝায়, তাহলে সেটিও কিন্তু কী কারক হবে, বৈশ্বিক অর্থাৎ অধিকরণ কারক হবে। যেমন যুদ্ধে অপরাজয়, এই যুদ্ধে যে অপরাজয়, অর্থাৎ এখানে একটা বিরাট পারদর্শিতা বা দক্ষতা বোঝাচ্ছে। আমাদের ছেলেরা সাঁতারে অপ্রতিদ্বন্দ্বী, এই সাঁতারে অপ্রতিদ্বন্দ্বী, কী দ্বারা অপ্রতিদ্বন্দ্বী, সাঁতার দ্বারা অপ্রতিদ্বন্দ্বী বলে আমরা করণকারকে নিয়ে যেতে পারি, কিন্তু সেটি কিন্তু করণকারক নয়। এখানে বৈশ্বিকের সাথে আমাদের কিছু পার্থক্য আছে, আমরা একটু পরে দেখছি। তাহলে এখানে কিন্তু এই সাঁতারে যে অপ্রতিদ্বন্দ্বী, এখানে একটা পারদর্শিতা বোঝাচ্ছে। একটা বিষয়ে কোনো একটা বিষয়ে পারদর্শিতা যখন বোঝাবে, সেটি এই যে আমাদের পড়াশোনার কোনো বিষয় হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, ঠিক আছে, সেটি হতে পারে যুদ্ধ, সেটি হতে পারে সাঁতার, সেটি অন্য যে কোনো একটা বিষয় হতে পারে। যেমন অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, সিদ্ধি মানে হচ্ছে
এটা শিবকে বলা হয়েছে সিদ্ধি মানে হচ্ছে ই করা আর কি, এই সিদ্ধি খাওয়া আর কি, বুঝে নিত। তো সিদ্ধিতে নিপুণ, নিপুণ মানে কি অনেক বেশি, কোন কোন কাজে তার দক্ষতা আছে, সিদ্ধিতে দক্ষতা আছে। তাহলে এই উদাহরণটা কিন্তু পরীক্ষা আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। তো এই যে এটা একটা কিন্তু অলঙ্কারও কিন্তু এটা, হ্যাঁ, এটাকে ব্যজস্তুতি বলা হয়। তো এই অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, সিদ্ধি দ্বারা নিপুণ আর কি, অর্থাৎ সিদ্ধিতে তার পারদর্শিতা রয়েছে। তাহলে এটাও কী হবে, অর্থাৎ কোনো একটা বিষয়, তাহলে এখানে বিষয়টা হচ্ছে সিদ্ধি, এখানে বিষয়টা হচ্ছে যুদ্ধ, এখানে বিষয়টা হচ্ছে ব্যাকরণ, এখানে বিষয় হচ্ছে অঙ্ক, এরকম যে বলতে তাহলে কি বৈশিক হবে। কালাদারিকরণ অর্থাৎ কাল বোঝাবে, সেটা বোঝা যাচ্ছে। সকালে ঘুম থেকে তারা সকালে ঘুম থেকে উঠে কখন ওঠে, সকালে। বৈশাখ মাসে নবান্ন উৎসব কখন হয়, বৈশাখ মাসে, এটা সহজ। ভাবাধিকরণ, কোনো ক্রিয়া ভাব, ব্যাকরণে যখনই আপনি ভাব শব্দটা পাবেন, একটা জিনিস মনে রাখবেন, ভাব পাইলেই সেটা আপনারা ভাববেন ক্রিয়ার ভাব। ভাব মানে কি, ক্রিয়ার ভাব বা ক্রিয়া সংগঠন হওয়ার প্রক্রিয়া, এরকম কিছু বোঝাবে। তো ভাবাধিকরণ, কোনো ক্রিয়া সম্পাদন যদি অন্য কোনো ক্রিয়াবাচক বিশেষ্যের উপর নির্ভর করে, কোনো ক্রিয়া সম্পাদন যদি অন্য কোনো ক্রিয়াবাচক বিশেষ্যের উপর নির্ভর করে, তাকে ভাবাধিকরণ বলে। এই সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটাও পড়বেন। সূর্যোদয়ে চারদিক আলোকিত হয়, তাহলে সূর্যোদয় কোন কারক, সূর্যোদয়ে। তাহলে সূর্যোদয়ে এটা একটা কাজ, আলোকিত হয় এটা আরেকটা কাজ। তাহলে আলোকিত হওয়ার কাজটা নির্ভর করছে সূর্যোদয় হওয়ার আরেকটা কাজের উপর। আহারে পেট ভরে, পেট ভরা একটা কাজ, কিন্তু এটা কীভাবে বেরবে, আহারে ভরে, তাহলে আহার করার একটা ব্যাপার আছে। তাহলে একটা কাজ আরেকটা কাজের উপর এরকম যদি নির্ভর করে, সেটি কি হয়, ভাবাধিকরণ হয়। তো এখানে বিশেষ দৃষ্টিতে ভাবাধিকরণের সঙ্গে করণকারকের দ্বিধা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ ভাবাধিকরণে কিসের দ্বারা কী উপায়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে কি প্রশ্নগুলো যে উত্তরটি ক্রিয়াবাচক বিশেষ্য এবং সেটির উপর অন্য একটি ক্রিয়া নির্ভর করে, তবে সেটি ভাবাধিকরণ, না হলে করণকারক। কথায় হয়তো বুঝতে পারছেন না, উদাহরণে দিলেই বুঝতে পারবেন। দেখেন, করণ এবং ভাবাধিকরণের পার্থক্য দিয়েছি, লিখেছি আলোয় অন্ধকার দূরীভূত হয়, এটা আমরা দিয়েছি করণকারক। আলোয় অন্ধকার মানে আলো দ্বারা, আলো অর্থাৎ লাইট, আলো, আলো দ্বারা বোঝাচ্ছি লাইট। লাইটটা কি কোনো ক্রিয়াবাচক শব্দ, মানে ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়া হওয়ার কোনো ব্যাপার বোঝাচ্ছে না। তাহলে অন্ধকার দূরীভূত হয় কিসের দ্বারা, আলোর দ্বারা। কিন্তু আমি যদি বলি সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, তখন কিন্তু লক্ষ্য রাখবেন এই সূর্যোদয় মানে সূর্যোদয় হচ্ছে এটা আরেকটা কাজ। তাহলে একটা কাজ আরেকটা, তাহলে আমি যদি এখানে বলি যে সূর্যোদয় অন্ধকার দূরীভূত, কী দ্বারা, কিসের দ্বারা অন্ধকার দূরীভূত হয়, কিসের দ্বারা, কিসের দ্বারা, উত্তর করলে কিন্তু সূর্যোদয় চলে আসে, সেই হিসেবে করণকারক হয়ে যাওয়ার কথা ছিল। তো লক্ষ্য রাখতে হবে যে এই সূর্যোদয় দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে কিনা, এর সাথে কোনো কাজের সম্পর্ক আছে কিনা। কিন্তু এই আলোয় কিন্তু কোনো কাজের কোনো সম্পর্ক নেই। এখানে একটা উপায় বললাম, রুটিতে পেট ভরে। কি বললাম, রুটিতে পেট ভরে মানে কি, রুটি খেলে পেট ভরে। কিসের দ্বারা পেট ভরে, রুটির দ্বারা পেট ভরে, রুটির দ্বারা পেট ভরে। রুটির কি কোনো কাজ বা ক্রিয়াবাচক বিশেষ কিছু না, এটা একটা নাম। কিসের দ্বারা পেট ভরে, রুটির দ্বারা পেট ভরে। কিন্তু আমি বললাম ভোজনে পেট ভরে, তাহলে ভোজন মানে কি, খাওয়ার যে প্রক্রিয়াটা আছে সেটার নাম হচ্ছে ভোজন, অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ। এটা খাওয়ার যে প্রক্রিয়াটা আছে, সেই খাওয়ার প্রক্রিয়াটার উপর নির্ভর করছে আরেকটা যে ভরার বিষয়। তাহলে একটা ক্রিয়াবাচক বিশেষ্য বা ক্রিয়াবাচকের উপর অন্য একটা ক্রিয়া যখন নির্ভর করবে, তখন সেটা হয়ে যাবে ভাবাধিকরণ। ভাবাধিকরণ ভাবে সপ্তমী বলা হয়, কারণ এখানে সবসময় সপ্তমী বিভক্তি থাকে। আর যদি সেটি দ্বারা যদি কোনো কাজের কোনো ব্যাপার না থাকে, ধরেন এই রুটিতে মধ্যে কাজের কোনো ব্যাপার নেই, আলোতে কাজের কোনো ব্যাপার নেই, কাজের কোনো ব্যাপার আছে, তাহলে পেট ভরে, কী দ্বারা পেট ভরে, রুটি দ্বারা পেট ভরে, করণকারক। আলোয় অন্ধকার দূরীভূত হয়, কী দ্বারা অন্ধকার দূরীভূত হয়, আলো দ্বারা। কিন্তু আমি বললাম সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, কী দ্বারা হয়, সূর্যোদয় হয়। কিন্তু এখানে সূর্যোদয়ে কিন্তু একটা সূর্য ওঠার একটা কাজ আছে। আমি বললাম ভোজনে পেট ভরে, তাহলে ভোজনে মানে কি, খাওয়ার একটা প্রক্রিয়া আছে, আর পেট ভরা হচ্ছে আরেকটা, দুইটা ব্যাপার আছে এখানে, তাই না? তাহলে এই জায়গাটা আপনারা একটু যেন কনফিউশন আপনাদের মধ্যে না হয়, কনফিউজ যাতে না হয়, একটু লক্ষ্য রাখবেন। এই জায়গায় করণকারকের সাথে আপনার এই ভাবাধিকরণের এই জায়গায় কিন্তু মিস্টেক হয়ে যায়। ওকে, তাহলে অবদান এবং অধিকরণের যে পার্থক্যটা সেটা আমরা বুঝিয়েছিলাম। এখন অবদান এবং অধিকরণের আর কিছু উদাহরণ আমরা একটু ব্যাখ্যা সহকারে পড়ি, পার্থক্য আকারে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তিলে তৈল হয়, কি বলেছি,
তিলে তেল হয়। কিভাবে হয়? এমনি এমনি হয় না, প্রক্রিয়ার মধ্য দিয়ে, রূপান্তরের মধ্য দিয়ে হয়, তাই না? কিন্তু আমি যদি বলি তিলে তৈল আছে, যখন আমি বললাম তিলে তৈল আছে, এখানে একটা প্লাস থাকা অর্থে বোঝাচ্ছি, আছে, এখানে আমি প্রক্রিয়ার বোঝাচ্ছি না। তো সেটি কি? অধিকরণ কারক। যখন আমি বললাম ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ছে, মাইনাস হওয়া বোঝাচ্ছে। কিন্তু আমি বললাম ছাদ থেকে চাঁদ দেখা যায়, দেখেন ছাদ থেকে চাঁদ দেখা যায় মানে কি? ছাদে আমি দাঁড়ায় চাঁদ দেখি, এখানে কিন্তু মাইনাসের কোনো বিষয় না, ছাদ কিন্তু ছাদের মতোই আছে, ছাদের দ্বারায় আমি চাঁদ দেখছি, এখানে মাইনাসের কোনো বিষয় নেই। আমি কিন্তু ওই ছাদের সাথে আমার কিন্তু অ্যাটাচড, ওই ছাদের সাথে আমি কিন্তু অ্যাটাচড অবস্থায় আছি, মাইনাস হচ্ছে না। কিন্তু এইখানে কিন্তু ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে কিন্তু পানি পড়ে যাচ্ছে। জমি থেকে ফসল পায়, জমি থেকে ফসল পেয়ে কোথায় নিয়ে আসি, প্রক্রিয়ার ব্যাপার আছে। কিন্তু আমি যদি বলি জমিতে ফসল ফলে বা ফসল আছে, তার মানে কি জমি অলরেডি, ওই ফসলটা জমিতে অলরেডি আছে, সেটাকে আর কেউ ধরি নাই, কিছু করি নাই। কিন্তু জমি থেকে ফসল পাই বললে মানে পেয়ে গেছি, নিয়ে আসছি, এরকম কিছু একটা বোঝায়। তাহলে এই জায়গাটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে জমিটা কিন্তু অধিকরণ কারক একটা স্থান বোঝাচ্ছে। আর জমি থেকে যখন বলছি, দেখেন এটার সাথে অবশ্যই একটা থেকে থাকে সাধারণত। তারপর হচ্ছে করিম হোস্টেল থেকে চলে গেল। কি বলেছি? করিম হোস্টেল থেকে চলে গেল। তাহলে এই যে একটা মাইনাস হওয়া বোঝাচ্ছে, কোথায় চলে গেল? হোস্টেল থেকে চলে গেছে, তাই না? কিন্তু আমি যদি বলি এখানে একটা দাগ ছিল, দাগটা দেখি ওঠে না, এটা মাঝে মাঝে এরকম ভুল হচ্ছে। আচ্ছা, করিম হোস্টেলে থাকে, করিম কোথায় থাকে? একটা স্থান বোঝাচ্ছে। তার মানে কি করিম হোস্টেলে থাকে মানে কি প্লাস, সে অলরেডি সেখানে আছে, স্টে করছে। বিপদ থেকে বাঁচাও, কোথা থেকে বাঁচাও? বিপদ থেকে বাঁচাও মানে অলরেডি সে বিপদে পড়ে গেছে, অলরেডি কোনো একটা প্রবলেমে সে পড়ছে, এখন বলছি বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে আমাকে বাঁচাও। তাহলে বাঁচানোর যে প্রক্রিয়া, একটা প্রক্রিয়া আছে, তো সেই বিপদটা হচ্ছে কি? বিপদ থেকে এটা হচ্ছে কি? অবদান কারক। আমি আর যদি বলি বিপদে বাঁচাও, মানে বিপদে বাঁচাও মানে হচ্ছে যে ইন ফিউচারে, ভবিষ্যতে যদি আমি কখনো কোনো বিপদে পড়ি, সেক্ষেত্রে তুমি আমাকে বাঁচিও। বিপদে বাঁচাও মানে অলরেডি এখানে মানে প্রক্রিয়া কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। বিপদে বাঁচাও, তাহলে বিপদে এখানে অধিকরণ কারক। ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়, ঝিনুক থেকে, তাহলে এই দুটো উদাহরণ আপনারা একটু পড়ে রাখবেন, যে বিপদ থেকে বাঁচাও যদি বলে তাহলে হচ্ছে অপাদান কারক, আর বিপদে বাঁচাও যদি হয় তাহলে হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে? ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়, দেখেন এগুলো কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচানোর ব্যাপারটি আছে। আর বিপদে বাঁচাও মানে বিপদের সময়ে যেন বাঁচানো হয়, বিপদের সময় যেন বাঁচানো হয়, সেটা বোঝা হচ্ছে। আচ্ছা, ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়, পাওয়া যাওয়ার প্রক্রিয়াটা আছে। কিন্তু আমি যদি বলি ঝিনুকে মুক্তা থাকে মানে অলরেডি আছে, সেই ক্ষেত্রে আমি যাই নাই, ধরি নাই, কিছু করি নাই, সেটা যেভাবে আছে প্লাস অবস্থা, সেটা কিন্তু আছে। কিন্তু আমি যখন বললাম ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায় মানে হচ্ছে আমি সেখানে, এটা মাইনাসের ব্যাপার আছে, আমি সেখানে যাচ্ছি, সেখানে আমি সেটা ঝিনুকটি খুলে মুক্তাটা আনছি অথবা আনছি না, যেটাই করি। গাছ থেকে ফল পায় মানে কি? গাছ থেকে পাড়া হইলে ফল পায়, এছাড়া পায় না, পড়ে গেছে। আর যদি বলি গাছে ফল আছে বা গাছে ফল থাকে, মানে গাছে অলরেডি ফল আছে, তাহলে গাছটা একটা স্থান বোঝাচ্ছে। একেবারে সূক্ষ্ম পার্থক্য, একটু সেন্স যদি খাটান তাহলে আপনাদের এই ব্যাপারগুলো পারা যাবে। শুধু আমার কাছে মনে হচ্ছে এই মাইনাস এবং প্লাসের টেকনিকটাও যদি মনে রাখেন, আই থিঙ্ক আপনি অবদান কারক এবং এটা পারবেন। সাথে ওই যে ভয় টয় বা যেগুলো আছে, বিরত আরম্ভ কিছু থাকে। তো অধিকরণ কারকের উদাহরণ আছে আরও অনেকগুলো, এখানে দেওয়া আছে। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা? কী দিব ওষুধ, এটা কর্মপদ, কিন্তু সর্বাঙ্গে কোথায়? সর্বাঙ্গে। এবছর ফসল ভালো হয়েছে, এবছর স্থান বোঝাচ্ছে। ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে মানে কি? ছাদে দাঁড়ায় কিন্তু ঘুরে ওড়াচ্ছে, এখানে মাইনাসের কোনো বিষয় নেই। এই বইখানি ঘরেই ছিল, সমুদ্রে লবণ আছে, সরোবরে পদ্ম জন্মে, একদিন পাপের ফল পড়বে, প্রাসাদ হইতে তাহাকে ডাকিলাম, সব দেখেন একটা করে স্থান বোঝাচ্ছে।
সম্বন্ধকারক 9 নতুন ব্যাকরণ বই আছে। আমরা জানি, যদি আমি বললাম যে রহিম ভাই করিম ভাত খায়, রহিমের ভাই করিম ভাত খায়, কাজটি কে করছে? করিম করছে। এই খাওয়ার সাথে কিন্তু রহিমের কোনো সম্পর্ক নয়, রহিমের সাথে করিমের সম্পর্ক আছে। এটাকে সম্বন্ধপদ বলা হতো, এটাকে কারক হিসেবে আমরা ধরতাম না। কিন্তু 9 নতুন ব্যাকরণ বই বলছে যে এটা ক্রিয়ার সাথে তার সম্পর্কটা একটা প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই বলে সম্বোধন কারক হিসেবে নিয়েছে। এটা একটু জেনে নেবেন। জাস্ট দেখেন এখানে বইয়ের যে উদাহরণ আছে, ফুলের গন্ধে ঘুম আসে না, গন্ধে আসছে ঘুম আসে না। এখন গন্ধে ঘুম আসে না, ঘুম না আসার সাথে ফুলের সম্পর্ক নাই, নর্মালি হচ্ছে গন্ধে ঘুম আসে না। আমার জামার বোতামগুলো নষ্ট হয়ে গেছে, এখন এই নষ্ট হওয়ার সাথে জামার আসলে কিন্তু প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই। ঘুম না আসার, যেমন ফুলের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, ঘুম না আসার সাথে গন্ধের প্রত্যক্ষ সম্পর্ক আছে। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো, হেঁটে চলতে হতো, এইটার সাথে তখনকার দিনের কোনো সম্পর্ক নাই, পায়ে হেঁটে যাওয়াটাই ছিল মেন। তখনকার দিনটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে সম্বন্ধকারক। তো এটা পরীক্ষায় আমার মনে হয় আসবে না, বা আসলে আপনারা যেন পারবেন, আশা করি আপনারা এটা অনেক আগে থেকে জানেন। তো এই হলো মোটামুটি ক্লাস। বেশি টাইম হয়ে যায়, সময় হয়ে যায়, এটা আপনাদের অভিযোগও থাকে। আচ্ছা, একজনে প্রশ্ন করেছেন টাকায় টাকা হয়। হ্যাঁ, টাকায় টাকা হয় এটা প্রশ্ন করেছেন। এটা অনেক অনেক করণ কারকে দেওয়া আছে উদাহরণটা কিছু কিছু বইয়ে। হ্যাঁ, এই জন্য মনে হয় আপনারা প্রশ্ন করেছেন, বা আমার এখানে মনে হয় ইয়াতে ছিল, টাকায় টাকা হয়। আচ্ছা, টাকায় টাকা হয়। এখন এই টাকায় টাকা হওয়ার যে বিষয়টা, এটা কি এমনি এমনি হয়? এমনি এমনি হয় না, কিন্তু এটা কোনো একটা কারণ আছে, কোনো একটা প্রক্রিয়া ব্যাপার আছে, ব্যবসার ব্যাপার আছে, কোনো একটা প্রসেস হলেই তারপর কিন্তু টাকায় টাকা হয়। অর্থাৎ টাকায় টাকা হয় বলতে কি, মানে আমি ধরেন আপনার সিন্ধুকে আপনি 1 লাখ টাকা রেখে দিলেন, তারপর হচ্ছে 6 মাস পরে আপনি সেই টাকাটা আপনি বের করলেন, সেই টাকাটা কিন্তু 1 লাখ টাকা কি 2 লাখ টাকা হয়ে যাবে? হবে না। টাকায় টাকা হয় মানে আপনি 1 লাখ টাকা কোনো একটা জায়গায়, আপনি একটা ব্যবসা করছেন বা কিছু একটা করছেন, কোনো একটা কাজের মধ্যে আছেন, একটা প্রক্রিয়াজাত ব্যাপারের মধ্যে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা টাকা হচ্ছে, একটা প্রসেসিংয়ের মধ্যে আছে। তো টাকায় টাকা হয়, এটা হচ্ছে কী দ্বারা টাকায় টাকা হয়, কিসের উপায়ে টাকা হয়, এটা এখানে উপায় হিসেবে ধরে এটা অনেকে করণ কারকে দেয়। অনেক বইও করণ কারক আছে, তবে আবার অপদান কারকে আছে, দুইটার মধ্যে আছে। তবে টাকায় টাকা হয় আমার দৃষ্টিতে, বা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে অবদান কারক। সম্বন্ধকারক নিয়ে কিছু বললাম তো, মাত্রই বললাম। সম্বন্ধকারক হচ্ছে এটা এখানে উদাহরণগুলো একটু কঠিন। নর্মাল উদাহরণ আমি যেটা দিয়েছি, যে রহিমের ভাই করিম ভাত খায়। এখন ভাত কাজটি কী করছে? রহিম করছে, তাই না? এটা হচ্ছে কর্তৃকারক। এখন এই রহিমের সাথে দেখেন তো ক্রিয়ার কোনো সম্পর্ক আছে? ক্রিয়ার কোনো সম্পর্ক নাই। এখন এই যে ক্রিয়ার সাথে যেটা সম্পর্ক নাই, এইটাকে বলা হচ্ছে সম্বন্ধকারক। এটা আগের প্রচলিত নিয়ম, এটা কোনো কারকের মধ্যে পড়ে নাই, কারণ কারকের সংখ্যাটাই হচ্ছে ক্রিয়ার সাথে যে অন্য পদের যে সম্পর্কটা, সেটা হচ্ছে কারক। কিন্তু এখানে তো করিমের সাথে ক্রিয়ার সম্পর্ক নাই, তাহলে আমরা কেন কারক বলবো?
আচ্ছা, আমি জানি যে কারকের এত বেশি উদাহরণ আর এত বেশি অনেক অনেক বইয়ে অনেক জায়গায় অনেক রকম আছে, যে কারণে আপনারা অসংখ্য প্রশ্ন এখন আমাকে করবেন যে এটা কোন কারক, ওটা কোন কারক, ওটা কোন কারক। হুম কি বলছে এনটিআর, কি বলছে যে পুত্র পেলে না, এটা সম্প্রদান কারকই হবে। দেখেন, পুত্র পেলে পূজা দেব, পূজা দিলে তো পূজাটা আপনি ফেরত আনবেন না। একটা জিনিস মনে রাখবেন, এটা হয়তো আপনি একটা মানত করেছেন কোনো একটা কারণে এটা দেবেন, এটা আপনার ইচ্ছাটা, কিন্তু আহ, ওই অর্থে তো এটা লেনা দেনা ওইভাবে না। কারণ আপনি ওইটা আর কখনো, বা সিন্নি যে দিয়েছেন ওইটা কিন্তু আপনি একেবারেই কিন্তু দিয়ে দিয়েছেন, এটা আর কখনো আনবেন না বা কখনো যা বলবেন না, এটা সম্প্রদান কারক হবে। তারপর কি, আচ্ছা, একজনে কা তোর বড় চঞ্চ কা তোর বড় পঞ্চ কা তোর বড় পঞ্চবি ডালো চঞ্চলে চিয়ে পইটা খালো। চিয়ে মানে, চিয়ে মানে চিত্ত আর কি, হৃদয়, চিত্ত বা হৃদয়, যতটুকু আমার মনে আছে। তো চিত্ত বা হৃদয় একটা স্থান, তাই না? চিত্ত বা হৃদয় একটা স্থান, তাহলে স্থান বোঝাচ্ছে, স্থান বোঝালে অধিকরণ কারক হয়। চিত চিত চঞ্চল চিয়ে পৈঠাকাল, তার মানে কি আমার চঞ্চল চিয়ে চিত্তের মধ্যে কিছু একটা আছেই বোঝাচ্ছে, তাহলে এটা অধিকরণ কারক হবে। আচ্ছা, শহীদুর রহমান বলছেন স্যার অবাদান এবং অধিকরণ আরেকবার বলবেন। আচ্ছা, আপনি কি পরে জয়েন করেছেন? মেহেদি হাসান কি বুঝতে পেরেছেন আপনার ওই যে চিয়ে? চঞ্চল চিয়ে পয়ঠা, অর্থাৎ চঞ্চল চিত্রে কাল প্রবাহিত হয়, এটার বাংলাটা এরকম। তো চিয়ে মানে হচ্ছে চিত্ত আর কি, হৃদয়। তাহলে এই চঞ্চল হৃদয়ে কাল প্রবাহিত হচ্ছে, হৃদয় একটা স্থান বোঝাচ্ছে, যে কারণে অধিকরণ হবে। সম্বন্ধকারক বাদ গেছে স্যার, এটা বলতেছেন যে সম্বন্ধকারক আসলে বাদ তো যায়নি। ওইটা সম্বন্ধকারক আমি বেশিক্ষণ পড়াই নাই, অল্প একটু পড়াইছি, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। তো যে কারণে আফসানা শামীম বলেছেন জ্ঞানের আলোক দুঃখের দহন, অভেদ সম্বন্ধ বুঝিয়েছে। অভেদ মানে হচ্ছে একই আর কি, একটার সাথে আরেকটা একটা ওতপ্রোতভাবে জড়িত। অভেদ কল্পনা, ধরেন আমি সমাসের দৃষ্টিকোণ থেকে আপনি যদি বলেন বিষাদ সিন্ধু, তাহলে বিষাদের সাথে সিন্ধু বা সিন্ধুর সাথে বিষাদের একেবারে দুইটা একই, এমনভাবে কার সাথে কার যে তুলনা, সেটি বোঝা যাচ্ছে না। এক অভেদ কল্পনা, বা অভেদ মানে কি, অভিন্ন কল্পনা। তাহলে এই জ্ঞানের আলোক এবং দুঃখের দহনকে একেবারে অভিন্নভাবে চিন্তা করা হয়েছে এই জায়গা থেকে। আর মনে কিছু প্রশ্ন নাই? প্রশ্ন আর কি আছে জানার? আচ্ছা, সমস্যা নেই। উদাহরণ আরও অনেক বেশি দেওয়া থাকবে, উদাহরণ বইয়ে এতে আরও অনেক বেশি দেওয়া থাকবে।
আপনারা আমি ওই আমার কথা ক্লাসটা যদি করেন বা আমার কথা যদি বুঝে থাকেন এবং আপনি যদি আপনার কাছে যে বই থাকুক না কেন সেটি আমার কথা বুঝে তারপরে যদি আপনি সলভ করার চেষ্টা করবেন আশা করি মেলাইতে পারবেন। আর যদি কোনো এমন কোনো উদাহরণ পান যে আপনি মেলাইতে পারছেন না, সেক্ষেত্রে আমাকে টেক্সট করবেন, আমি ইনবক্স করবেন, আমি বুঝাই দেবো, ঠিক আছে? আমার ক্লাসে বা আমি যে কথাগুলো বলেছি, যে টেকনিকগুলো দিয়েছি, যে কথাগুলো বলেছি, আপনি সেগুলোর আলোকে আপনার কাছে যে বই আছে যেগুলো আছে আপনি সবগুলো মেলাইতে পারবেন উদাহরণ, ঠিক আছে? তারপর যদি না পারেন সেটি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। সাহিত্য ক্লাসকে আমি নেব, হ্যাঁ সাহিত্য ক্লাস আমিই নেব। অবশ্যই আমি আপনাদের সাথে সাহিত্য ক্লাসও দেখা হবে। স্লাইড কোথায় পাওয়া যাবে? না, স্লাইড আর লাগবে না। স্লাইড দিয়ে কী করবেন? স্লাইড লাগবে না, স্লাইডে যেগুলো আছে এর চেয়ে বেশি কিছু পাওয়া যাবে। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু পাবেন, সমস্যা নেই। তো ক্লাস শেষ করবো এখন, হ্যাঁ ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য